সাথে মনে হয় আজ ওর সাথে মনে হয় আজকেই প্রথম ক্লাস। তো আমি অভিজিৎ দাদাকে ফোন করেছিলাম, উনি বললেন যে সম্ভবত 2টা বা 3টা ক্লাস উনি নিয়েছেন। কিন্তু কোন চ্যাপ্টার থেকে শুরু করেছেন ওরকম ডিফারেন্ট কিছু বলেন নাই, বলছেন যে বেসিক থেকে শুরু করেছেন। আমি জানি না আপনারা কি নোট করেছেন যে কোন কোন চ্যাপ্টার থেকে দাদা শুরু করেছেন আপনাদেরকে। স্যার মূলত আমাদের বিভিন্ন টপিক পড়েছে, বাট এরকম কোনো এক্সাক্ট চ্যাপ্টার চ্যাপ্টার হ্যাঁ, 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 আমাকে উনি এটাই বলেছেন। উনি বললেন যে উনি ইনফরমেশন টেকনোলজির বেসিকটা আপনাদের সাথে করার চেষ্টা করছেন বলে ওনার প্ল্যান হচ্ছে যে বেসিক জিনিসগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে চ্যাপ্টার ওয়াইজ একটা রিভিশন করবেন, এইভাবে উনি প্ল্যান করেছেন। আমাকেও তাই বলেছেন। বলেছেন যে আমরা যেন আমি লার্নিং অবজেক্টিভ 2 থেকে যদি শুরু করি, এভাবে আমি ওনাকে গাইড করেছেন। তো আমরা সিলেবাসটা নিশ্চয়ই সবাই দেখেছি। আমাদের সিলেবাস নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, নাকি আমরা সিলেবাসটা আরেকটু গোথ্রো করতে চাই? প্রথম ক্লাস তো সেই জন্য আর কি এইগুলো একটু ক্লিয়ার করার জন্য একটু বলা। করলে ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা যদি নিজেরা ক্লিয়ার হয়ে থাকেন তো খুবই ভালো, না হলে হয়তো আমরা সহযোগিতা করতে পারি। একটু গোথ্রু করলে ভালো হয়। জি, শিওর। আমার মনে হয় যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার, আপনার স্ক্রিন দেখেন। আচ্ছা, সিলেবাস নিশ্চয়ই আপনারা দেখেছেন, জাস্ট আমরা একটু আইডিয়া শেয়ার করি। আমাদের সিলেবাসের যে লার্নিং অবজেক্টিভ গুলি দেওয়া আছে, এটা 2টা পার্টে। একটা দেওয়া আছে হচ্ছে একদম আউটলাইন করা আমাদের সিলেবাসের যে কি কি আমাদের এই টপিকসের সাথে অন্তর্ভুক্ত, মানে ইনফরমেশন টেকনোলজির 50 নাম্বারের সাথে সার্টিফিকেট লেভেলে এই মডিউলে কি কি অ্যাডেড আছে, এইটা একটা পার্টে দেওয়া আছে। আবার এই মডিউলটাকেই একটু ইলাবোরেট করা, যে আমরা যখন নির্দিষ্ট করে কোনো ম্যানুয়াল বা আমাদের গাইডলাইন যেহেতু নাই, আবার ইনফরমেশন টেকনোলজির বিষয়গুলো সবসময় আপডেট হতে থাকে, সেই জন্য এই টপিকস গুলোকে আরেকটু ডিটেল করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই একটা দেখি যে উপরে লেখা আছে টু ইন্ট্রোডিউস স্টুডেন্ট টু দ্য রিজন ফর ইউজ অফ আইটি ইন এন্টারপ্রাইজ। দেখেন, আইটি শেখার পাশাপাশি আমাদেরকে গাইডলাইন দিচ্ছে এখানে যে কেন আমরা এন্টারপ্রাইজে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করব। লিঙ্ক বিটুইন স্ট্র্যাটেজি অফ এ বিজনেস অ্যান্ড আইটি, that it use in practice methods for IT managing IT and on outline life cycle of information system। তার মানে আমরা এখানে কিন্তু ইনফরমেশন টেকনোলজি বা আইটি, যেটা আমরা মনে করি যে কোডিং করতে হবে, প্রোগ্রামিং জানতে হবে, সফটওয়্যার জানতে হবে, এরকম ডিটেইল আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, এরকম কিছু আমাদের রিকোয়ারমেন্ট নাই। আমরা যেহেতু বিজনেস নিয়ে পড়ালেখা করছি, সবাই সিএ হইতে চাই, সিএরা সফটওয়্যারের কোডিং করবে, এটা কখনোই হবে না বা এটা হওয়া উচিত না। যদি কেউ স্পেশালি করে সেটা তার পার্সোনাল ইস্যু। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে এন্টারপ্রাইজের সাথে বা আমাদের বিজনেস হাউসগুলোর সাথে, বিজনেস স্ট্র্যাটেজির সাথে কিভাবে ইনফরমেশন টেকনোলজি অ্যালাইন্ড। আমরা যদি অন্যভাবে একটু বলি, আমরা যে এখানে ক্লাসে যারা আছি সম্ভবত সবাই আমরা সিএ কোর্সে অথবা 2-1 জন থাকতে পারে কোর্স শেষ করা। তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যান। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলি তো বিভিন্ন রেঞ্জের, ছোট বড় মাঝারি অনেক থাকতে পারে, বা মোস্টলি হয়তো এসএমই তেও থাকতে পারে। খেয়াল করে দেখবেন যে ওইখানে অন্য কোনো কিছুর অটোমেশন না থাকলেও কোনো না কোনো ভাবে তারা অ্যাকাউন্টিং রেকর্ড বা ডাটা এন্ট্রি রেকর্ড কিপিং, এটা সফটওয়্যার অথবা অটোমেশনের সহযোগিতায় তারা নেয়। খুব ভালো ইআরপি না হলেও হয়তো একটা টালি থাকে, বা কুইক বুক, জেরো, ওয়েব অ্যাপ, অথবা কোনো না কোনো ভাবে তারা লোকাল সফটওয়্যার নিয়েও, লোকাল ইআরপি নিয়েও কাজ করে। আর ছোটখাটো বিজনেস হাউসে বা এন্টারপ্রাইজে দেখা যায় যে অ্যাকাউন্টিং ডাটাই থাকে অনেক গুরুত্বপূর্ণ। বাকি বিজনেস পলিসি বা অন্য জিনিসগুলো বা মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো মোস্টলি তারা নিজেরা তাদের পরিকল্পনা অনুযায়ী করে। হয়তো বা একটা লেভেল পর্যন্ত বিজনেস গ্রো করলে তখন সিআরএম বা কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বা সেলস পলিসি, এগুলো নিয়েও হয়তো অটোমেশন থাকতে পারে বা সফটওয়্যার থাকতে পারে। তাহলে অ্যাটলিস্ট বেসিক অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং এর জন্য কোনো না কোনো ভাবে তারা অটোমেশনের সহযোগিতা নেয়। আপনারা কি এটা অ্যাকনলেজ করেন কিনা আমাদের সাথে? তো ইয়েস স্যার।
বিজনেস বিজনেস হাউজে যখনই কোনো অটোমেশনের ব্যাপার আসে, সাথে সাথে আসলে ওইখানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপির ব্যাপারটা মাথায় আসে। এখন ছোট প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই এগুলো মেনটেন করতে পারে না। তো এই জন্যই আমাদের যেটা চিন্তা করতে, আমরা যেই কর্পোরেটে বা যে প্রতিষ্ঠানে কাজ করব, এখানে যদি পূর্বে থেকেই ইনফরমেশন টেকনোলজি বেস বা আইটি এনেবল এনভায়রনমেন্ট থাকে, তাহলে ওইটাকেই আমরা কন্টিনিউ করবো, অথবা ওইখানে একটা আমাদেরকে এরকম তৈরি করে নিতে হবে। এই জন্য যেমন প্রথম অবজেক্টিভটা আমাদের আছে লার্নিং অবজেক্টিভ, বিল্ডিং ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেম আমরা কেন ডেভেলপ করব বা কেন ওইখানে বিল্ড আপ করা প্রয়োজন? যখনই আমরা প্রয়োজনীয়তার কথা বলি, তখনই প্রয়োজন হয় যে আসলে ওই বিজনেস সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য লার্নিং অবজেক্টিভ ওয়ানে আমাদের আছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডুকেসি অফ কন্ট্রোলস, কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকোয়ারমেন্টস, and the overall effectiveness of development and implementation processes within an organization। তাহলে যেখানে আমরা ইনফরমেশন টেকনোলজি ইউজ করে কোনো কিছু বিল্ড আপ করতে চাচ্ছি, তখনই আমাদের ওই অর্গানাইজেশনের কন্ট্রোল অবজেক্টিভ গুলো কি কি বা এডুকেট কন্ট্রোল কি কি নেওয়া যায়। কারণ এমন প্রতিষ্ঠান থাকতে পারে যেখানে হয়তো 100% এডুকেট কন্ট্রোল নেওয়া যাবে না, আর একটা মডারেট লেভেলে বা অপটিমাম লেভেলে নেওয়া যাবে। এবং ওই ইন্ডাস্ট্রির সাথে আমাদের লোকাল কি কি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে, লোকাল অথবা ইন্টারন্যাশনাল কি কি স্ট্যান্ডার্ড আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লাই করতে হবে, এগুলো যদি আমরা সিস্টেমের মধ্যে দিয়ে ইফেক্টিভলি ডেভেলপ করতে পারি, তাহলে যখন আমরা এই আইটি এনভায়রনমেন্টে বিজনেসটাকে রান করব, তখন আমরা না চাইলেও আমাদের স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স অ্যাডুকুয়েসি যদি ইন হাউস বিল্ড আপ করা থাকে থ্রু ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, তাহলে দেখা যাবে যে অর্গানাইজেশনের রেগুলার অপারেশনই অনেক কিছু কমপ্লায়েন্সের মধ্যে চলে আসবে, অনেক কিছু কন্ট্রোলে চলে আসবে। মানে প্রসেসটা যদি এমন হয়, আমরা যেহেতু অ্যাকাউন্ট্যান্ট মানুষ, অ্যাকাউন্টিং নিয়েই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে কোনো এক্সপেন্ডিচার করতে চাইলে বা কোনো বাজেটের অ্যাপ্রুভাল নিতে চাইলে মিনিমাম 3টা জায়গা থেকে তাকে অ্যাপ্রুভাল নিতে হবে। এটা কি আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে ইনবিল্ড দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু অনেকে অডিট করেছি, তাহলে এটা ইন্টারনাল কন্ট্রোলের একটা পার্ট, যে আসলে প্রপার অ্যাপ্রুভাল সিস্টেম, এটা ইন্টারনাল কন্ট্রোলের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে যদি আমাদের এমন হয় যে কোনো এক্সপেন্ডিচার বা কোনো বাজেট অ্যাপ্রুভ করার জন্য মিনিমাম 3 জনের কাছ থেকে আমাদের অনুমোদন নিতে হবে, তাহলে এটাও যদি আমাদের কন্ট্রোল সিস্টেমে এস্টাবলিশ করা থাকে আইটিতে, ইনফরমেশন সিস্টেমে, তাহলে আমাদের এই পুরো স্ট্যান্ডার্ডটা বা কোনো ইন্টারনাল কন্ট্রোলের যে স্ট্যান্ডার্ডটা, এটা এখানে অ্যাডুকুয়েটলি একটা মিনিমাম লেভেল পর্যন্ত হয়তো কমপ্লাই করা যাবে। তাহলে আমরা একটা শব্দ নিয়ে আলোচনা করছি, ইনফরমেশন সিস্টেম। আমরা একটু জানতে চাই যে ইনফরমেশন সিস্টেমটা আমরা জানি কিনা বা এটার ডেফিনেশনটা কি বোঝায়। ইনফরমেশন টেকনোলজি আমরা পড়তে আসছি, তাহলে ইনফরমেশন টেকনোলজিটাও আমাদের একটু জানা দরকার, যেটার মধ্যে কি কি কাভার করে। তারপরে টপিকটা যেহেতু আমাদের আসছে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, আমরা এটাও একটু ক্লিয়ার হতে চাই। আমাকে যদি কেউ শেয়ার করতে পারেন, আপনার নিজের ভাষায় বললেও হবে, আমরা জাস্ট জানতে চাই যে ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টটা, আমাদের এই টপিকসটা কতটুকু ইলাবোরেটলি, আমরা কতটুকু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার এটার ব্যাপারে। স্যার, এটা হচ্ছে মূলত আমরা যে কম্পিউটার সিস্টেম চালিয়ে থাকি, তারপর হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তারপর স্টোরেজ, প্রসেস ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার ডাটাগুলোকে সিনক্রোনাইজ ভাবে সাজানো, হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে বোঝা। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সবগুলোই কাভার করে, কিন্তু আমরা যেহেতু আমাদের অবজেক্টিভ হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি বেসড শর্ট টাইপের কোশ্চেনের অ্যান্সার করা, তাহলে আমাদের অ্যান্সার গুলো আমরা বলার চেষ্টা করব, মাথায় থাকবে সব সময়, যেন স্পেসিফিক বা শর্ট কনসাইজ করে বলতে পারি। তাহলে আমাদের যদি এই বেসিক কোশ্চেনটাই হয় 1 নম্বরের, যে হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি, অনেকগুলো অপশন থাকতে পারে। একটা অপশন যদি এমন হয়, দ্য ইউজ অফ কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক টু ম্যানেজ অ্যান্ড প্রসেস ইনফরমেশন, এইটাই কি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, নাকি আরো ইলাবোরেটলি করলে সেটা মনে হবে? তাহলে আমরা যদি এরকম সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি, এর মধ্যে সবকিছু কভার করে যাবে। ইনফরমেশন টেকনোলজি বা আইটি, প্রশ্নটা এরকম যদি হয় ইনফরমেশন টেকনোলজি কি, হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি, তাহলে প্রশ্নের উত্তরে যদি কোনো অপশনে থাকে ABC, কারণ আপনারা জানেন যে আমাদের শর্ট কোশ্চেন হবে, the use of computer software and network to manage and process information, এটা হইতেছে কি আমরা বলতেছি ইনফরমেশন টেকনোলজি। তাহলে
ইনফরমেশন ডেফিনেশন আমরা সবাই জানি, একদম বেসিক। তাহলে টেকনোলজির মধ্যে কি কি থাকতেছে, তাহলে টেকনোলজি ডেফিনেশনে কি কি কভার করে? বা যদি এমন প্রশ্ন হয় যে হোয়াট ইজ টেকনোলজি, তাহলে কি হবে? আমরা একটু শেয়ার করি, তাহলে যেটা হবে কি আমাদের পরবর্তীতে প্রশ্ন বানানো বা প্রশ্নগুলো রিভিউ করতে সহজ হবে। কারণ আমাদের কোথা থেকে প্রশ্ন আমরা তো কেউ জানি না, আমাদের নির্দিষ্ট করে ম্যানুয়াল নাই, সাজেস্টেড কোশ্চেন্স নাই, আবার গত পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেটাও বাইরে পাওয়া যায় না। So technology হচ্ছে use of tools, mechanism or system to solve any sort of problem in a easier way. The scientific knowledge to practical aims to human life. জি, আরো দু একজন আমরা একটু শেয়ার করি, তাহলে দেখা যাবে যে থেকেই সুন্দর একটা ডেফিনেশন আমাদের চলে আসছে। স্যার, টেকনোলজি বলতে বোঝায় যে মানুষের নলেজ বা ইনভেনশন ব্যবহার করে বিভিন্ন টুলস বা মেশিন অথবা সিস্টেমস তৈরি করা, যেটা কিনা মানুষের দৈনন্দিন বিভিন্ন প্রবলেম সলভিং এ কাজে লাগবে। তাহলে আমরা যে ডেফিনেশন গুলো এখানে আলোচনা থেকে পেলাম, প্রবলেম সলভ করার জন্য আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন কাজে লাগবে, বা টেকনোলজি মানেই মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের বা ভেরিয়াস টাইপের ডিভাইসেস দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা। তাহলে টেকনোলজির তো আবার তাহলে অনেক ধরনের প্রকারও থাকতে পারে, তাহলে টেকনোলজি কত প্রকার? এটাও যদি একটা কোশ্চেন হয় যে টাইপস অফ টেকনোলজি, তাহলে কি হবে? কারণ আমাদের এই বইতে আলাদা করে টাইপস অফ টেকনোলজি ডেফিনেশন কোনো জায়গায় সেপারেটলি দেওয়া নাই। তো আমরা এগুলো আস্তে আস্তে আমাদের এই কনফিউশন গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরে আমরা বলতেছিলাম যে ইনফরমেশন সিস্টেম, তাহলে যেরকম আমরা ইনফরমেশন টেকনোলজি ডেফিনেশন দিলাম, তাহলে ইনফরমেশন সিস্টেমেরও আমরা একটা ডেফিনেশন চিন্তা করি কি কি এরিয়া আমাদের এর মধ্যে কভার করবে। বা ইনফরমেশনের ডেফিনেশন আমরা সবাই জানি, সিস্টেমের আন্ডারে কি কভার করবে? যদি প্রশ্নটা এরকম হয় হোয়াট ইজ সিস্টেম বা ডিফাইন অ্যাবাউট সিস্টেম, সিস্টেমের ডেফিনেশনটা কি? A system is a set of interrelated components with clearly defined boundary working together to achieve a common objective by accepting input and produce output in an information system process. The system is a group of interact and interrelated elements to act according to the set of rules from a unfi- unfight whole. আচ্ছা, তার মানে আমরা এইটার বইয়ের ভাষায় যে ডেফিনেশন, এটা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখে বা জেনে বলেছেন। ঠিক আছে, আমরা এটাকে একটু আমাদের প্র্যাকটিক্যালে নিয়ে আসি। আপনারা সবাই ফার্মে কাজ করেন বা অফিসে কাজ করেন, আপনাদের অফিসে কোনো একটা সিস্টেমের আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলেন তো, যে এইটা আমরা সিস্টেম হিসাবে ইউজ করি। স্যার এক্সেল, মানে এটা তো সব জায়গায় ইউজ। এক্সেল? হ্যাঁ স্যার। এক্সেল তো সিস্টেম না। একটু আগে আমরা ডেফিনেশনে কি শুনলাম? স্যার, যেমন পারচেজ রেকর্ডিং সিস্টেম হতে পারে, পারচেজ রেকর্ডিং ফুল সিস্টেম প্রসেসড হতে পারে। অ্যাকশন। কিন্তু যদি আমরা এক্সেলের ক্ষেত্রে যাই, একটু আগে যেমন আমাদেরকে অনেকে শেয়ার করলেন, আমি নাম জানি না যারা বলেছেন, বলেছেন যে একের অধিক টুলসকে একসাথে কাজ করানোটাই হলো সিস্টেম। আমি বাংলায় বলছি বোঝার জন্য। তাহলে যদি হয়, তাহলে এক্সেলে কি আমরা একের অধিক টুলসকে একসাথে কাজ করছি, বা একের অধিক কম্পোনেন্টকে আমরা একসাথে কাজ করতেছি? নিশ্চয়ই না। তাহলে সিস্টেম হওয়ার জন্য আমরা যে ডেফিনেশনটা আপনাদের কাছ থেকে শিখলাম, তাহলে এখানে হচ্ছে একের অধিক কম্পোনেন্টকে একটা নির্দিষ্ট ইনপুট আউটপুট, এখানে ওটাও কিন্তু আছে, ইনস্ট্রাকশনের কথা বলা আছে। তাহলে একটা ইনস্ট্রাকশন দিয়ে নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে কাজ করা, একটু আগে যিনি বলেছেন বাউন্ডারির কথা,
এই বাউন্ডারিটা হচ্ছে কি আমাদের স্পেসিফিক টাস্ক বা আমাদের পারপাস। তাহলে আমরা যদি আরেকটু বোঝার জন্য বলি প্র্যাকটিক্যালি যে কাজ করি, কারণ আমাদের অফিসে প্রিন্টিং সলিউশন থাকতে পারে বা ইন্টারনেট সলিউশন থাকতে পারে। তাহলে ওইখানে কি হয়, একের অধিক কম্পোনেন্টকে একসাথে লাগানো, বা যারা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, ম্যানুফ্যাকচারিং সলিউশন। ম্যানুফ্যাকচারিং সলিউশনে কি কি থাকতে পারে, আমার ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে, এক জায়গায় হয়তো র মেটেরিয়াল দেওয়া আছে বা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, ফর্মুলেশন দেওয়া আছে, কি কি পদ্ধতিতে কোন কোন ইনগ্রিডিয়েন্টস কতটুকু দিয়ে বানানো হবে, এই সব কিছু নিয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে, মানে কি সফটওয়্যার। সফটওয়্যার তো দুই ধরনের আমরা জানি, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে, ওই ডেভেলপড অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে উইদিন দা কম্পোনেন্ট কানেক্টেড, কি ওইটা আগে বলছিলেন না ইন্টার কানেক্টেড। তাহলে এর মধ্যে কম্পিউটার থাকতে পারে, ম্যানুফ্যাকচারিং এর জন্য যে মেশিনারি সেটা একদিকে, র মেটেরিয়াল বা ইনগ্রিডিয়েন্টস, কেমিক্যাল বা অন্য যে কোনো ধরনের রিকোয়ার্ড কম্পোনেন্ট গুলো একসাথে করে ম্যানুফ্যাকচারিং সিস্টেম। তাহলে আপনি যে প্রোডাক্টটা বানাবেন ওটার যে ফর্মুলেশন দেওয়া থাকবে, ওই ফর্মুলেশন অনুযায়ী তারা নির্দিষ্ট প্রোডাক্টটা বানায় দিবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা যদি আমাদের অফিসের সিস্টেম, আমাদের বিজনেসের সিস্টেম, বা আমরা যেখানে কাজ করছি ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেটার সিস্টেম, একটু আগে বলছিলেন যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা সেলস ম্যানেজমেন্ট সিস্টেম হইতে পারে। কারণ কি এক জায়গা থেকে সেলস অর্ডার হচ্ছে, ক্লায়েন্টরা এক জায়গায় অর্ডার প্রসেস করতেছে, ওইটার অ্যাভেলেবিলিটি কাউন্ট করতেছে, তারপরে আবার ওইখানে প্রাইস বা তার রিকোয়ার্ড কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে কিনা সব চেক করে ফাইনালি অর্ডারটা কনফার্ম করতেছে। এখানে কি করে, একের অধিক কম্পোনেন্ট আছে, নেটওয়ার্ক আছে, সবকিছু মিলে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা আছে। কারণ ওই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটা না ডেভেলপ করা থাকলে তাহলে আমাদের এই সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করবে না। তাহলে ইনফরমেশন সিস্টেমের বেনিফিট, ইনফরমেশন সিস্টেম কিভাবে কাজ করে, এইটা আমাদের এন্টারপ্রাইজে কিভাবে সম্পৃক্ত হবে প্র্যাকটিক্যাল লেভেলে, এটাই হচ্ছে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি পড়ার মূল কারণ বা মূল অবজেক্টিভ, যে অবজেক্টিভ থেকে আমাদেরকে আইসিএবি তে এটা পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। এখন আমরা যদি এটাকে মুখস্থ করে পড়ে যাই, সেটা করতেই পারি, কোনো অসুবিধা নাই। বাজারে অনেকগুলো গাইড বই কিনতে পাওয়া যায়, যদিও এগুলো সাজেস্টেড না বা ইনস্টিটিউট থেকে রিকমেন্ডেড না, কিন্তু বাজারে বই কিনতে পাওয়া যায়, অনেকে হয়তো কিনেছেন। বইগুলো কিনতেও হবে, কারণ একদম যদি আমরা প্র্যাকটিস না করি, না লিখি, না পড়ি, তাহলে তা শেখা যাবে না বা ডেভেলপ করা যাবে না। কিন্তু ডেভেলপমেন্টটা করতে হবে আমাদের নিজেদের। নিজেদের কিরকম ডেভেলপমেন্ট, যে ওই টপিকস গুলো সম্বন্ধে আমরা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করব, তারপরে ওই টপিকসটা নিয়ে আমরা ভেঙে ভেঙে পড়ালেখা করব, তারপরে হচ্ছে ওটার উপরে যদি কোনো শর্ট কোশ্চেন বা বিভিন্ন কিছু আসে তাহলে আমাদের জন্য হয় যেন ওইটা প্রশ্ন উত্তর করতে সহজ হয়। কারণ আপনি যে টপিকসটা সম্বন্ধে খুবই ভালো জানেন, ভালো বুঝেন, বা ওই টপিকসের উপর আপনার দখল আছে, ওইটাতে যে কোনো জায়গা থেকে ছোটখাটো প্রশ্ন করলেও আপনারা এমসিকিউ আকার উত্তর দিতে পারবেন। কিন্তু যে টপিকসটা আমি জানি না কিন্তু রিলেটেড আমি 20টা বা 50টা এমসিকিউ মুখস্থ করছি, মেমোরাইজ করছি, ওর মধ্যে থেকে দুইটা শব্দ যদি পরিবর্তন করে দেয়, একই এমসিকিউ কিন্তু শব্দ পরিবর্তন করে দিয়েছে, মিনিংটা একটু ঘুরাই দিয়েছে, অল্টারনেটিভ ওয়ার্ড গুলো ইউজ করছে বা সিনোনিম গুলো ইউজ করছে, তাহলে কি হবে, আমরা হয়তো মুখস্থ করার কারণে ক্লিয়ার হয়ে বুঝতে পারবো না। তাইলে আমরা দেখি লার্নিং অবজেক্টিভ 2 আজকে আমাদের পড়ার ইচ্ছা আছে। লার্নিং অবজেক্টিভ 2 তে কি কি বলা হয়েছে একটু দেখি আমরা বুঝতে পারি কিনা। আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন সিস্টেম ইনভলভমেন্ট of meticulous planning and execution of seamlessly transition system, establish requisite infrastructure, facilitate data conversion, and uphold SLA. SLA মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, ensuring operational continuity and compliance with predefined standard and commitments। আমরা এটা ডিটেইলে যাব, তার আগে সিলেবাসটা একটু গোত্র শেষ করি। তাহলে আমাদের এরপরে আছে ইনফরমেশন টেকনোলজি, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, লার্নিং অবজেক্টিভ 3 থেকে 7। এখানে কয়েকটা চ্যাপ্টারকে একসাথে করে এই ইনফরমেশন টেকনোলজি অবজেক্টিভ গুলো দেওয়া হয়েছে। এরপরে হলো যে আমাদের যখন বিজনেসে টেকনোলজি এনেবলড অপারেশন চলবে, ওখানে বিভিন্ন ধরনের ইন্টারাপশন হতে পারে, ডিজাস্টার হতে পারে, এই ধরনের ডিজাস্টার বা ইনফরমেশনের গ্যাপের কারণে আমাদের অ্যান্টিসিপেটেড কি কি অ্যাডিকুয়েট স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে বা রিকভারি প্ল্যান থাকবে, ওটা নিয়ে একটা ওভারভিউ আছে। এইখানে দেখেন আমাদের মার্কস গুলি একটু ডিস্ট্রিবিউট করা আছে ওয়েটেজ দিয়ে, যে 4টা পার্ট আছে আমাদের সিলেবাসে। কি কি 4টা পার্ট, 1 নাম্বার পার্ট হচ্ছে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, 2 নম্বরে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, 3 নম্বর ইনফরমেশন টেকনোলজি, লাস্ট ওয়ান বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং অ্যান্ড ডিজাস্টার রিকভারি। এইটার উপর একটা ওয়েটেজ দেওয়া আছে। প্রথম 2টা পার্টে আমাদের ওয়েটেজ দেওয়া আছে মিনিমাম 15% করে মার্কস থাকবে। তার মানে
যদি 50টা প্রশ্ন হয় 50টার 15% করে প্রথম দুইটাতে থাকবে। এরপর আছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং অ্যান্ড ডিজাস্টার রিকভারি। তাহলে আমরা ওই 4টা টপিক্সের মধ্যে কোনটাতে কতটুকু মার্কসের ডিস্ট্রিবিউশন এটা জানলাম। ওই 4টা টপিক্সকে নিচে আরেকটু ইলাবোরেট করা হয়েছে। আমরা লার্নিং অবজেক্টিভ 2টা দেখি। সবাই একটু দেখি মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে, অথবা আপনার কাছে বই থাকলে প্রিন্টেড কপি থাকলে সেটাও দেখতে পারেন, কোনো ইস্যু না। এটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে কি বলছে যে প্রথমে বলছে এক্সপ্লেইন মেটিকুলাস মাইগ্রেশন অফ ডাটা ফ্রম লিগেসি টু মডার্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ডিমান্ডস প্রিসিশনস encompasses preservation of data integrity, precise planning and through testing for successful conversion। মানে কি, যদি কোনো প্রিভিয়াসলি সফটওয়্যার লিগেসি সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, ওই সফটওয়্যার থেকে যদি নতুন সফটওয়্যারে আপডেটেড ভার্সনে আমরা ডাটা ট্রান্সফার করি, তাহলে কি কি মিনিমাম রিকোয়ারমেন্ট আমাদেরকে মেনে অ্যাপ্লিকেশন বা ডাটা ইন্টিগ্রিটি মেনে এটাকে প্ল্যানিং ওয়েতে টেস্টিং এর মাধ্যমে কনভার্সনটা কমপ্লিট করতে হবে। কারণ পুরো ডাটাটা যদি আমরা একবারে ট্রান্সফার করে দেই আর ওখানে আমরা টেস্টিং না করি যে ডাটা ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা, তাহলে পুরো কাজটাই আমাদের হয়তো পরিপূর্ণ হবে না, আবার করা লাগতে পারে। পরের ধাপে আছে ইলাস্ট্রেট দ্য ডেভেলপমেন্ট ফেজ অফ নিউ সিস্টেম ইনক্লুডিং ইনস্টলেশন কনফিগারেশন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। কি চেঞ্জ? আমরা ওই সফটওয়্যারে যদি কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন নিয়ে আসে অরিজিনাল ভার্সন থেকে আমাদের আপডেটেড ভার্সনে। আন্ডারস্ট্যান্ড আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট। আইটি অ্যাসেট কোনগুলো? যে অ্যাসেটগুলো আমরা ইনফরমেশন টেকনোলজি এনেবল করতে পারচেস করি ফর ডেভেলপিং ইনফরমেশন টেকনোলজি এনভায়রনমেন্ট। তাহলে ওখানে হার্ডওয়্যার থাকতে পারে, হার্ডওয়্যারের সাথে ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, নেটওয়ার্কিং ডিভাইস থাকতে পারে, পাশাপাশি এই সবগুলোকে পরিচালনা করার জন্য সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই সবগুলো আমাদের আইটি অ্যাসেটের মধ্যেই পড়বে। Identify the efficiency and effectiveness of deployed system through review, feedback collection, and pinpointing area for enhancement of implementation। তাহলে আমরা ম্যানুয়াল সিস্টেম থেকে যদি কোনো আইটি সিস্টেম ডেভেলপ করি, তাহলে সেই আইটি সিস্টেম ডেভেলপ করার পরে এটার ইফেক্টিভিটি আমাদেরকে রিভিউ করে দেখতে হবে যে আসলে যে আমরা আগে যেভাবে প্রোডাকশন বা ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ছিল, এখন নতুন সিস্টেমে আসার পরে ইফেক্টিভলি মাইগ্রেট হয়েছে কিনা। শুধু ইফেক্টিভ হইলে হবে না, সাথে ইফিসিয়েন্সিও লাগবে। তাহলে ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস এই শব্দগুলোর মিনিং অবশ্যই আমাদের ক্লিয়ারলি জানা আছে নিশ্চয়ই, আমি মনে করি। তারপরে কি করতে হবে? ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক কাদের থেকে? যারা ইউজার তারা প্রপার ফিডব্যাক দিবে যে আমাদের এই আইটি এনেবল সিস্টেমটা যে ডেভেলপ করা হয়েছে এটা প্রপার কাজ করছে, অথবা আমাদের আগের সিস্টেমটাই ভালো ছিল। এরপরে এনহ্যান্সমেন্ট অফ ইমপ্লিমেন্টেশন, demonstrate problem and incident management, addressing disruptions while identifying root causes to prevent recurring issues, ensuring the stability and reliability of IT services। তাহলে একটু আগে যেরকম বলছিলাম ডিজাস্টার রিকভারি হইতে পারে, এরকম যদি কোনো ইনসিডেন্ট বা প্রবলেম হয়, এটা কত সহজে কিভাবে উইদাউট ডিসরাপশন আমরা আবার সিস্টেমটাকে রিঅ্যাক্টিভ করতে পারি উইদিন ফিউ মিনিট বা আওয়ার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে এটাও আমাদের একটা বিজনেসের সাস্টেইনেবিলিটি বা স্ট্যাবিলিটি এনশিওর করার জন্য প্রক্রিয়া। এরপর এক্সপ্লেইন ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি, মেনটেইনিং সিস্টেম সেট আপ, হ্যান্ডলিং সফটওয়্যার আপডেটস অ্যান্ড এনশিওরিং টাইমলি অ্যাপ্লিকেশন অফ সিকিউরিটি প্যাচেস। তাহলে কোনো সিস্টেমের যদি কোনো ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট হয়, তাহলে ওইটা টাইমলি কিভাবে আমরা সিস্টেমে সেট আপ করতে পারি এবং সফটওয়্যারের চেঞ্জগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, এবং সঠিক সময়ে সিকিউরিটি প্যাচ বলতে হলো আমরা যে ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার ইউজ করছি ওইটাতে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হইতে পারে বা কোনো আপগ্রেড ভার্সন আসতে পারে, ওইগুলোকে আমরা বলি প্যাচ। তাহলে ওইগুলোর জন্য আপগ্রেডেড ভার্সনগুলি কিভাবে কোন সময় ইমপ্লিমেন্ট করব, এটাও একটা পলিসির মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন টাইমলি করা লাগবে। আউটলাইন ডিফাইনিং নেগোশিয়েটিং implementing and monitoring agreed upon services level between IT and stakeholders, ensuring the delivery of quality services that align with business needs and objectives. ফাইনালি যদি আমরা কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করি তাহলে এটা পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। আমরা এই টপিকগুলোকে একটু ডিটেইল পড়ার চেষ্টা করব এখন।
তাহলে আমাদের সিলেবাসের যে কয়েকটা টপিকস আছে এবং কিভাবে এটার প্রশ্নের মান বন্টন করা, মান বলতে হলে প্রশ্ন কোন জায়গাতে কতটুকু সম্ভাব্য হতে পারে ওয়েটেজ দেওয়া আছে, ওইটার আমরা একটা ওভারভিউ পেলাম। প্রশ্নগুলি কি কি ধাপে হয় সেটা আমরা নিশ্চয়ই জানি। আমি আরেকটা ডকুমেন্ট শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জি এটা কি স্যার, পড়া যায় নাকি আর একটু বড় করতে হবে? না স্যার পড়া যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে স্যার। জি আলহামদুলিল্লাহ। দেখেন এই ডকুমেন্টটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, দেখে থাকবেন নিশ্চয়ই। ইনস্ট্রাকশন ফর সেটিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এমসিকিউ টাইপের, এই পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন হইতে পারে তার একটা আইডিয়া আমাদের থাকা দরকার কিনা, আপনাদের কি মনে হয়? জি স্যার, অবশ্যই। এটা আপনারা আগে থেকে কি জানতেন? স্যার জানতাম, আদার সাবজেক্টের একটা এমএস আইডিয়া দিয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এটাও একটু দেখি যে আমাদের এইখানে বলতেছে যে এমসিকিউ নেচারের প্রশ্ন হবে। টাইপ মে বি ইনক্লুড দ্য ফলোইং টাইপ। কি কি টাইপ? চুজ ওয়ান অ্যান্সার ফ্রম মেনি। তাহলে চারটা পাঁচটা থেকে একটা সিলেকশন হইতে পারে, একের অধিক সিলেকশন হইতে পারে, সবগুলোও হইতে পারে, আবার একটাও নাও হইতে পারে। তাহলে আমরা ছোটবেলায় যেরকম চিন্তা করতাম এমসিকিউ প্রশ্ন উল্টা পাল্টা দাগাইলেও অর্ধেক বা 30% লেগে যায়, তাইলে আমাদের এখানে যেটা বলছে যে এখানে প্রশ্ন টাইপ এমন হইতে পারে যেখানে সঠিক অ্যান্সার নাই, তাহলেও আমরা যে কোনো একটা দাগাই দিলাম, তাইলে কি হবে? তাহলে দিতে হবে যে নান অফ দা অ্যাবাভ। আবার এমন হতে পারে যে সবগুলো, তাহলে ওইখানে হয়তো একটা অপশন থাকবে যে অ্যাবাভ 3 বা এবিসি, বা দুইটা হইতে পারে, তাহলে বলতে পারে এ এন্ড ডি অথবা এ এন্ড সি। আবার একটাও সিঙ্গেল হইতে পারে। তাহলে দেখেন এখানে ট্রিকি ব্যাপারগুলো আছে। এমসিকিউ হইলেই যে সবসময় আমরা একটা দাগায় দিব এরকম না, এখানেও আবার ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েস নো টাইপের কোশ্চেন হইতে পারে। কোশ্চেন দিয়ে বললো এটা ইয়েস নাকি নো, তাহলে কোনো অপশন নাই। আপনি যদি, আমরা যদি মিনিং বুঝতে পারি, যদি ওইটা সঠিক হয় তাহলে আমরা ওই অনুযায়ী আমাদের ইয়েস নো অ্যান্সার করে যাব। এরপরে ট্রু অ্যান্ড ফলস থাকতে পারে, ইয়েস নোর একটা বিপরীত পার্ট। এরপর আছে সিনারিও বেসড কোশ্চেন, একটা আলোচনা করলো, লিখছে কি ইউ আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার সিঙ্গেল কোম্পানি financial statements, either a statement of profit and loss, statement of financial position, or a statement of cash flow using a pro forma template। এটা হয়তো ধরেন অ্যাকাউন্টিং এর কথা বলতেছে, ক্যাশ ফ্লো। কিন্তু এখানে যদি একটা আমাদের আইটি রিলেটেড সিনারিও দিয়ে দেয়, সিনারিও দিয়ে ওইখান থেকে পাঁচটা কোশ্চেন দেয়, দিতেই পারে। একটা ঘটনার বর্ণনা দিল, দিয়ে ওইখান থেকে পাঁচটা কোশ্চেন দিল। বা এরকম একটা কেস স্টাডি টাইপের হইতে পারে, একটা 3-4 লাইনের একটা সিনারিও বর্ণনা করলো, এখান থেকে ছোট ছোট দুইটা প্রশ্ন জানতে চাইলো। এরপর আছে যে মাঝখানে কোনো ওয়ার্ড মিসিং থাকতে পারে, তাহলে সিলেক্ট মিসিং ওয়ার্ড। তাহলে ওই সেন্টেন্সটা বা ওইটা পরিপূর্ণ মিনিংফুল হওয়ার জন্য নিচের তালিকা থেকে নির্দিষ্ট ওয়ার্ডটা আমাদের সিলেক্ট করা লাগবে। যদিও আইটিতে ক্যালকুলেশন বেসড কোশ্চেন থাকবে না, এখানে লেখা আছে, এটা আমাদের ওভারঅল সাজেশন। তাহলে প্রশ্নগুলো, ধারণাগুলো আমরা এখান থেকে একটা প্রাইমারি জানলাম। তাহলে আমরা একটু আগে যে লার্নিং অবজেক্টিভ 2 এর রিকোয়ারমেন্টটা দেখে আসলাম,
যে ওইখানে কি কি বিষয়ে আমাদেরকে হাইলাইট করেছে ওইগুলোই একটু এখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এটাই একমাত্র গাইডলাইন না, এই গাইডলাইনের বাইরে আরো গাইডলাইন থাকতে পারে, এবং এই গাইডলাইনগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ওপেন সোর্স থেকে সংগ্রহ করা। আমাদের যে নিজস্ব এটার কোনো ম্যানুয়াল বা বুকস নাই, বইটই ঘাটাঘাটি করে ইন্টারনেট থেকে কপি টপি করে এটা বানানো, এটা হচ্ছে কম্পাইলড। তাহলে প্রথমে আছে আমাদের ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম ইজ দ্য প্রসেস অফ ইউজিং টেকনোলজি পিপল অ্যান্ড প্রসেস টুগেদার। তারপর হচ্ছে প্রসেস স্টোর অ্যান্ড শেয়ার ইনফরমেশন টু হেল্প ম্যানেজ অ্যান অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশনের ইনফরমেশনকে ম্যানেজ করার জন্যই আমাদের এই এমআইএস নিয়ে এত পরিকল্পনা। এরপর আছে মেটিকুলাস মাইগ্রেশন অফ ডাটা ফ্রম লিগেসি টু মডার্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন। একটু আগে আমরা যেটা বলছিলাম প্রথম ধাপে, যে এক্সিস্টিং কোনো সিস্টেম থেকে বা পুরোনো লিগেসি অ্যাকাউন্টিং বা পুরোনো লিগেসি সফটওয়্যার থেকে যদি ডাটাগুলিকে আমরা মাইগ্রেট করি, তাহলে ওইখানে বেসিক লেভেলে কি কি কাজ আমাদের মিনিমাম করতে হবে। The migration of data from legacy system to modern software application is a complex and delicate process requiring high precision to ensure the smooth transition and preservation of data integrity. এখানে একটা শব্দ আছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির মিনিং আমরা হয়তো সবাই জানি, যে ইন্টিগ্রিটি মানে হলো কি, সততা নাকি? শব্দটা কি ঠিক বলছি না ভুল? ঠিক স্যার। কিন্তু আমাদের ইনফরমেশন টেকনোলজিতে ইন্টিগ্রিটি মানে আসলে সততা না। ইনফরমেশন টেকনোলজির ইন্টিগ্রিটি মানে হইতেছে আমি এইটাকে যে অবস্থায় রাখবো ও সে ওই অবস্থায় থাকবে, কোনো অবস্থাতেই তার অবস্থার পরিবর্তন করবে না, বা তার নিজের আদর্শ সে পরিবর্তন করবে না, বদলাবে না। তার মানে যদি একটু খারাপ ভাবে বলি, আইটির ভাষায় ইন্টিগ্রিটি মানে একটা লোক ঘুষ খায়, সারা জীবন ঘুষ খাওয়া যাবে, সে ভালো হবে না, এটা হলো ইন্টিগ্রিটি। ও ওর ইন্টিগ্রিটির মধ্যে আছে। আবার বিপরীত হইতে পারে, একটা লোক ভালো, সে কখনোই খারাপ কাজ মন্দ কাজ করে না, সে সব সময় ভালোই থাকবে, এটাই তার ইন্টিগ্রিটি। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এরকম, যে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বা আমাদের হার্ডওয়্যারে বা ডাটা রিপোজিটরি, যেখানেই ডাটা আমরা সংরক্ষণ করি না কেন বা ইনফরমেশন সংরক্ষণ করি না কেন, আমরা ওই ইনফরমেশনটাকে যেই মেথডে যেই প্যাটার্নে যেভাবে রাখবো, ও পরবর্তী ইনস্ট্রাকশন বা পরিবর্তন না করা পর্যন্ত ঠিক সেইভাবেই থাকবে। তার মানে আমরা ছোটবেলায় যখন কম্পিউটারের বিভিন্ন ফাইল রাখতাম, এগুলোতে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস আক্রমণ হওয়ার পরে ফাইলগুলো করাপ্টেড হয়ে যেত। আমি জানি না আপনারা এরকম দেখেছেন কিনা। যদি ড্রাইভের মধ্যে আমাদের নির্দিষ্ট প্রিজার্ভ করা ডাটাগুলি করাপ্টেড হয়ে যায়, তাহলে ওই ডাটার কোনো ইন্টিগ্রিটি নাই, তাহলে ওই ডাটাটা নিয়ে ফিউচার প্ল্যানিং করা যায় না। কারণ আমি যদি আমার বিজনেসের ডাটা কোথাও সংরক্ষণ করি আর ওই ডাটা যদি পরিবর্তন হয়ে যায় কোনো কারণে, ওই পরিবর্তিত ডাটা দিয়ে আমরা আর পরবর্তী সময়ে বিজনেসের যে ক্রাইসিস বা রিকোয়ারমেন্ট সেটা মিট করতে পারবো না। তাহলে ডাটার ইন্টিগ্রিটি বা ডাটা অ্যাজ ইট ইজ অপরিবর্তিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই উপরের লাইনে বলার চেষ্টা। The migration of data from legacy systems to modern software application is a complex and delicate process requiring high precision to ensure the smooth transition and preservation of data integrity. আমি পুরনো সফটওয়্যার থেকে ডাটা নিলাম, কিন্তু ডাটাগুলি পরিবর্তিত হয়ে গেল বা সম্পূর্ণ ডাটা আসে নাই, অথবা ডাটার যে সিকোয়েন্স ছিল সিকোয়েন্স পরিবর্তন হয়ে গেছে, তাহলে ওই ডাটাটা দিয়ে আমরা কোনোভাবেই পরবর্তী কাজগুলো করতে পারবো না। তাহলে বলছে যে ডাটা মাইগ্রেশনের ক্ষেত্রে মেইন এলিমেন্টস গুলো কি কি, কি এলিমেন্টস ডাটা ইন্টিগ্রিটি প্রিজার্ভেশনের মধ্যে কভার করে? ডাটা ম্যাপিং, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিনজিং। ডাটা ম্যাপিং এর মিনিংটা হচ্ছে এরকম, যে আমার পুরোনো সফটওয়্যারে যে ডাটাগুলি ছিল ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে কোনটা কোন হেডের সাথে ম্যাচ করবে, কোনটার সাথে কোনটার স্ট্রাকচার মিলবে, রিলেশনশিপ মিলবে, ফরম্যাট মিলবে, এবং মডার্ন অ্যাপ্লিকেশনে গিয়ে এই ডাটাটা ওটার সঙ্গে প্রিজার্ভ করবে। তাহলে এখানে কি বলছি আমরা, কেয়ারফুলি ম্যাপিং ডাটা ফ্রম দ্য ওল্ড সিস্টেম টু দ্য নিউ ওয়ান, দিস এনশিওর দ্য ডাটা স্ট্রাকচার্স রিলেশনশিপ অ্যান্ড ফরম্যাটস অ্যালাইন প্রপারলি ইন দ্য মডার্ন অ্যাপ্লিকেশন। তাহলে পুরোনো অ্যাপ্লিকেশনে যদি আমাদের 4টা ফিল্ড থাকে আর নতুন অ্যাপ্লিকেশনে আমাদের 8টা ফিল্ড থাকে, তাহলে কোন 4টা ফিল্ড নতুন অ্যাপ্লিকেশনে কোন কোন ফিল্ডে গিয়ে বসবে, এটা ম্যাপিং করাটা জরুরি। আপনারা হয়তো অনেকে শুনেছেন চার্ট অফ অ্যাকাউন্ট ম্যাপিং করে নতুন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে, এটাও একই রকম, যে ডাটাগুলিকে ম্যাপিং করে ওই জায়গায় ইমপ্লিমেন্ট করে বসানোটা খুবই জরুরি। এরপর আছে ডাটা ভ্যালিডেশন, রানিং ভ্যালিডেশন চেকস বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার মাইগ্রেশন। তাহলে কি, যখনই আমরা ডাটা মাইগ্রেট বা
পরিবর্তন করতে চাইবো, ওইটার আগে একবার ভ্যালিডেশন চেক করতে হবে যে কি কি ডাটা কতটুকু সাইজের কোন ফরম্যাটে আছে। যখন ট্রান্সফার করব ডিউরিং দ্য টাইম তখনও চেক করতে হবে, আফটার মাইগ্রেশন তখনও কনফার্ম করতে হবে যে অ্যাজ ইট ইজ ডাটাটা সেটা কোনো করাপশন হয় নাই। মিনিং হচ্ছে এমন যে আপনি কোনো এক জায়গা থেকে 5 মেগাবাইটের একটা ডাটা কপি করলেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন, ওইখানে গিয়ে দেখা গেল যে এটা 5 মেগাবাইট পুরোটা আসে নাই, বা 1 জিবি ডাটা নিছেন পুরোটা আসে না, এখানে কিছু কম আসছে। তাহলে কোনটা কোনটা কম আসলো কোনটা আসলো না, কেন আসলো না, এই জিনিসগুলো ডাটা মাইগ্রেট করার পরে আরেকবার রিচেক করে ভ্যালিডেট করে নিতে হবে যে আমরা যেই তথ্যটা ওইখান থেকে কপি সংগ্রহ করার চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আসছে, অথবা না আসলে আবার পুনরায় এটা কিভাবে কনফার্ম করা যায়। তাহলে আমরা ডাটা ম্যাপিং জানলাম, ডাটা ভ্যালিডেশন জানলাম, দেন ডাটা ক্লিনজিং। ডাটা ক্লিনজিং এর মূল কাজ হচ্ছে কি, যে এখানে যেহেতু পুরোনো লিগেসি সিস্টেম থেকে নতুন সিস্টেম আমরা আসতেছি, ওইখানে অনেক অপ্রয়োজনীয় তথ্য ডেটা থাকতে পারে, যেগুলো মাইগ্রেশনের সময় আননেসেসারি ডাটাগুলোকে আমরা অবসোলেট করে ফেলবো, অথবা এমন কিছু ডাটা আছে যেগুলো সঠিক না, ইনঅ্যাকুরেট বা ইনকমপ্লিট। এই ইনঅ্যাকুরেট ইনকমপ্লিট ডাটাগুলোকে আইডেন্টিফাই করে রিমুভ করার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ডাটা ক্লিনজিং। তাহলে আমাদের এখানে ডেফিনেশনে কি বলা আছে, প্রায়র টু মাইগ্রেশন আননেসেসারি অবসোলেট অর inaccurate data must be identified and removed to avoid carrying over irrelevant or faulty information into the new system. তাহলে ডাটা মাইগ্রেশনের ক্ষেত্রে ডাটা ইন্টিগ্রিটি প্রিজার্ভেশনের জন্য মিনিমাম এই 3টা ক্যাটাগরি আমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে। তাহলে আমরা কি পরেরটাতে যাব নেক্সট? হ্যাঁ, না দেখা যায় না, বলো আমি 1 মিনিট সময় নিই। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম যে ডাটা ইন্টিগ্রিটি প্রিজার্ভেশনের ক্ষেত্রে মিনিমাম এই 3টা আমাদের খেয়াল রাখতে হবে, ডাটা ম্যাপিং, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিনজিং। আমরা এই 3টা আইটেম যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটাতে আমরা যাব। কোনো প্রশ্ন আছে এখানে? নো স্যার। আচ্ছা, আমরা কি সবাই ফলো করতে পারতেছি বা আমাদের কথাগুলি ইয়েগুলি বুঝতেছেন কিনা? না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ। আপনার অনেক কষ্ট করে ক্লাসে সময় দিচ্ছেন, যদি আমি সঠিকভাবে ডেলিভার করতে না পারি এটা আমাকে জানানো উচিত, বা না বুঝতে পারলে আমাকে রিকল করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু পরে মনে হয় ঢুকছি স্যার। ডাটা মাইগ্রেশন বলতে কি স্যার, মানে নতুন অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করাকে বোঝাচ্ছেন নাকি অন্য জি, কিছু স্যার? নতুন অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করাকে বোঝাচ্ছি। যেমন আমাদের টপিকসটাতে ছিল যে লিগেসি সিস্টেম থেকে মডার্ন সিস্টেমে মাইগ্রেশন, মানে পুরনো সফটওয়্যার থেকে নতুন সফটওয়্যার আমরা ডাটা মাইগ্রেট করব। পুরনো সফটওয়্যার অনেকদিন ব্যবহার করার কারণে অনেক কিছু অপ্রয়োজনীয় ডাটা থাকতে পারে, ওইগুলোকে জি জি। দেখে তারপরে কোন ডাটাটা আমরা নিব কোনটা নিব না, নতুন সিস্টেমের সাথে কোনটা ম্যাচ করবে এটা ম্যাপিং করা। এরপরে যেই ডাটাটা নিলাম ওইটা একটু ভ্যালিডেট করে দেখা যে এই ডাটাটা আসলে প্রপার আছে কিনা, অ্যাকুরেট ফর্মে, অ্যাকুরেট সাইজে, বা যে রেঞ্জে নিতে চাচ্ছি ওই রেঞ্জ অনুযায়ী। দেখা গেলো যে আমরা যেহেতু অ্যাকাউন্টেন্ট মানুষ, অ্যাকাউন্টিং ডাটার কথাই বলি, যে আমরা 1 ইয়ার করে ডাটা কপি করতে চাই, কিন্তু দেখা গেলো যে জি 1 ইয়ার না করে আমরা ভুলে 9 মান্থ করেছি। তাহলে পরবর্তীতে কোনো সময় যদি এটা নিয়ে কেউ কাজ করতে চায় তাহলে প্রপারলি সে কাজ করতে হবে, কারণ ওইখানে একটা মিসিং ডাটা থাকতেছে, তাহলে ওই ডাটা ভ্যালিডেট হইলো না বা অ্যাকিউরেট সিস্টেমে আসলো না, এটা করাপ্টেড আসলো অথবা ডাটাটা শর্টেজ আসলো। এই জন্যই কোনো মাইগ্রেশনের সময় আমাদের একটা ম্যাপিং করে কনফার্ম করা যে সবকিছু আমরা প্রপারলি করতে পারতেছি কিনা, ম্যাপিং করে ট্রান্সফারের সময় বা ট্রান্সফারের আগে ভ্যালিডেট করা, ট্রান্সফারের পরে আরেকবার ভ্যালিডেশন চেক করা যে সবটাই আসছে কিনা। একটু আগে আমরা বলতেছিলাম যে 1 জিবি ডাটা যদি ট্রান্সফার করতে যাই বিফোর ডাটা, আফটার ট্রানজেকশনও আমাদের ট্রান্সফারও আমাদের চেক করে দেখা দরকার যে সম্পূর্ণটাই এখানে কপি হয়ে বা মাইগ্রেট হয়ে আসছে কিনা, বা আসলে তার ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা। দেন ফাইনালি যদি অপ্রয়োজনীয় কোনো ডাটা থাকে ওটাকে আমরা ক্লিনজিং করে ফাইনাল মাইগ্রেশনটা চালাবো। এরপরে ছিল প্রিসাইজ প্ল্যানিং, যেটা আমরা কিভাবে মাইগ্রেশন করব। এবং এই মাইগ্রেশনের প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজনেসের যে কথা যেহেতু বলছি, কোন বিজনেসের
রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটুকু সময় সে ইন্টারাপ্ট করতে পারে বা ডাউন টাইম থাকতে পারে, এটা অ্যানালাইসিস করা খুবই জরুরি। এখন দেখা গেলো এমন একটা বিজনেসে ডাটা আমরা ট্রানজেকশন করতেছি, ওইখানে 10 মিনিট যদি অপারেশন বন্ধ থাকে, এখানে একটা সিরিয়াস ধরনের অপারেশনাল হ্যাম্পার হতে পারে বা ডিজাস্টার হতে পারে ক্লায়েন্টের দিক থেকে। তাহলে এমন ভাবে প্ল্যান করতে হবে যে ডাউন টাইমটা যেন খুবই মিনিমাম হয়, অবশ্য এমন সময় ডাউন টাইম হবে যখন সবাই জানবে। যেমন মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক বা এনবিএফআই গুলো আমাদেরকে টেক্সট পাঠায় যে আমাদের সফটওয়্যার মাইগ্রেশন, সফটওয়্যার আপগ্রেডেশন এগুলোর জন্য 1 দিন বা 2 দিন বা 12 ঘন্টা 6 ঘন্টা আমাদের অপারেশন বা সার্ভিস বন্ধ থাকবে। ওইটাকে বলে হচ্ছে ডাউন টাইম। তাহলে ডাউন টাইম যত মিনিমাম করা যায় বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী, তাহলে বলছে কি সাকসেসফুল ডাটা মাইগ্রেশন রিকোয়ার্স কেয়ারফুল প্ল্যানিং টু মিনিমাইজ ডাউন টাইম অ্যান্ড ডিসরাপশন। এই মিনিমাম ডাউন টাইম ডিসরাপশন মেনটেন করতে গেলে কি করতে হবে, আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট। তাই মনে হয় মাঝখানে আপনারা শুনতে পান নাই, আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছিল, আবার জেনারেটর চালু হয়েছে। এখন কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে না। জি জি। তাহলে ওই যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং মাইগ্রেশনের স্ট্র্যাটেজি, প্লাস হচ্ছে যে আমরা কোন অ্যাপ্রোচে ডাটাটাকে মাইগ্রেট করব। তাহলে আমরা যেই অ্যাপ্রোচে যেতে চাই ওই অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট ফর বিজনেস। কারণ আমরা যদি বড় কোনো বিজনেসে ডাটা মাইগ্রেট করি, তাহলে ওইটা ফেজ বাই ফেজ করাটাই বেটার, কারণ না হলে অপারেশনাল অ্যাক্টিভিটি গুলো ওইখানে ইন্টারাপ্ট হতে পারে। তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট, মাইগ্রেশন স্ট্র্যাটেজি এবং ফেজ অ্যাপ্রোচ প্ল্যানিংটা আমাদের একদম ট্রানজেকশন অনুযায়ী, ওই কোম্পানির বিজনেস নেচার, হ্যাঁ, তারপরে ওইখানকার যত রিকোয়ারমেন্ট আছে সবগুলোকে অ্যানালাইসিস করে তারপরে আমাদের মাইগ্রেশন স্ট্র্যাটেজিটা সেট করতে হবে। তো এইখানে একটা শর্ট ফর্ম আছে, লিখছে যে ট্রান্সফরমেশনের পরে লোডিং অ্যান্ড ইটিএল। ইটিএল এর আমাদের আইটিতে একটা সুন্দর ইয়ে আছে, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড লোড। মানে যদি কোনো ডাটা মাইগ্রেট করতে হয়, ইটিএলটা আমরা মিনিমাম কমপ্লাই করাই লাগে যে ওই ডাটাটাকে এক্সট্রাক্ট করো আগে, যেটা মাইগ্রেট করবে এটাকে এক্সট্রাক্ট করা যায়। এক্সট্রাক্ট করলে ওইটাকে তুমি ভ্যালিডেট করো, ট্রান্সফর্ম করো, তারপরে হচ্ছে আরেক জায়গায় গিয়ে নিয়ে লোড দাও। এই ইটিএল এখানে সংক্ষেপে লেখা আছে, তো আমি এটা বলে রাখলাম। এরপরে ফেস ওয়াইজ অ্যাপ্রোচে আমরা ডাটাটা মাইগ্রেট করবো কিভাবে, একসাথে করবো নাকি প্যারালাল করবো নাকি ধাপে ধাপে করবো কিভাবে। এরপরে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের জন্য টেস্টিং করা। টেস্টিংটা 3টা ফেজে মিনিমাম করতে হবে, প্রি মাইগ্রেশন টেস্টিং, পোস্ট মাইগ্রেশন টেস্টিং অ্যান্ড এন্ড ইউজার ভেরিফিকেশন। কারণ আমি যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করছি, আমি ডাটা মাইগ্রেট করলাম, মাইগ্রেট করে প্রতিষ্ঠানকে হ্যান্ড ওভার দিয়ে দিলাম। প্রতিষ্ঠান তখন বুঝতে পারবে না যে আসলে ওই ডাটাগুলি সঠিক আছে কি নাই। যখন আমি ইউজারের কাছ থেকে ভেরিফাই করে ইউজারের টেস্টিং করে অ্যাকসেপ্টেন্স নিয়ে নিব, তাহলে এইটা কনফার্ম যে আসলে ইউজার যারা তারা ওইটা ব্যবহার করতে পারছে। কারণ একজন আইটি বিশেষজ্ঞ বা আইটি এক্সপার্ট উনি যে লেভেলে কাজ করতে পারবে, আমরা সাধারণ ইউজাররা ওই লেভেলে হয়তো কাজ করতে নাও পারতে পারি। সেজন্য পোস্ট মাইগ্রেশনের পরে আরেকবার এন্ড ইউজারের ভেরিফিকেশনটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের জন্য আমরা কেন বলছি এইটা, কারণ হচ্ছে যে আমরা এখন যে রোলটা পড়তেছি, রোলটা হচ্ছে বিজনেসে সফটওয়্যার মাইগ্রেশন, হয়তো অ্যাকাউন্টেন্ট হিসেবে না, বিজনেস মাইগ্রেশনের ডাটা হিসেবে। তাহলে এই তিনটার আমরা একটু ডিটেলটা পড়ি যে কি কি বলছে এখানে আমাদের। তাহলে প্রি মাইগ্রেশন টেস্টিং এ কি কি থাকবে, testing the migration tools and methods on a subset of data to identify potential issues before full scale migration। তাইলে কি
আমার যদি বড় কোম্পানির 5 বছরে ডাটা মাইগ্রেট করার প্রয়োজন হয়, তাহলে ওইখান থেকে ছোট্ট একটা অংশ বা যে কোনো একটা পিরিয়ড নিয়ে আমরা প্রথমে একটা টেস্ট চালাবো যে আমরা আসলে এটা প্রপারলি করতে পারি কিনা, বা আমাদের যে সিস্টেমে এটা ট্রান্সফার করতে হবে এটা প্রপার হয় কিনা। এরপর আছে কি পোস্ট মাইগ্রেশন টেস্টিং, এনশিওর দ্য ডাটা ইজ কারেক্টলি অ্যান্ড ফুললি ট্রান্সফার্ড উইথ thorough check for missing data, corrupted record and integration issue। আর পরেরটা আমরা একটু আগে বললাম যে ফাইনালি এন্ড ইউজার যে ভেরিফিকেশন করা, তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স টেস্ট চেক করে নেওয়া যে কাজগুলো সঠিকভাবে করা যায় এবং ডাটাটা আসলে প্রপারলি মাইগ্রেটেড হয়েছে। এরপরে হলো কি, যেহেতু চেকিং করা শেষ, আমরা এখন নিউ সিস্টেমে ডেপ্লয়মেন্ট ফেজে যাব। এখানে নতুন নতুন সিস্টেমে কিভাবে আমরা ইনস্টলেশন করব, কনফিগার করব এবং কনফিগারের পরে ইন্টিগ্রেশন করব। এখানে তিনটা শব্দ আলাদা আলাদা আমরা বললাম, ইনস্টলেশন, কনফিগার অ্যান্ড ইন্টিগ্রেশন। ইনস্টলেশনটা কি আমরা নিশ্চয়ই জানি, যে সফটওয়্যার যেহেতু ইনস্টলেশন করি আমরা আমাদের কম্পিউটারে, তাহলে নতুন যে হার্ডওয়্যার আমরা প্রকিউর করেছি সেই হার্ডওয়্যারের মধ্যে আমাদের এই সফটওয়্যারটাকে ইনস্টল করার প্রক্রিয়াটা ইনস্টলেশন, খুব সহজ। কনফিগারেশনটা হচ্ছে আমার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এখানকার রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল বা কোম্পানির পলিসি, ইনফরমেশন টেকনোলজি পলিসি অনুযায়ী এটাকে কনফিগার করা। দেন ইন্টিগ্রেশন, যেহেতু সিস্টেম কাজ করছে, আমরা একটু আগেই দেখেছি সিস্টেমে একাধিক কম্পোনেন্ট থাকে, একাধিক মেশিন, টুলস, হার্ডওয়্যার থাকতে পারে, সবগুলো প্রপারলি অ্যালাইন কিনা, একটার সাথে কানেকশন এস্টাবলিশ করা, একটার সাথে আরেকটার সফটওয়্যার ইন্টিগ্রেশন করা, বা এখানকার ডাটা ওইখানে এপিআই করা, হ্যাঁ মানে ওইটাও অ্যাক্সেস পয়েন্ট গুলো ইন্টিগ্রেট করা, এই সমস্ত গুলো হয়ে গেলেই আমাদের এনভায়রনমেন্টটা রেডি, বা বলতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রোডাকশন এনভায়রনমেন্ট রেডি। তাহলে এই ক্ষেত্রেও অনেক ধরনের চেঞ্জেস আসতে পারে, ওই চেঞ্জ গুলোকে অ্যাকোমোডেট করে নিউ রিকোয়ারমেন্ট অথবা যদি কোনো চ্যালেঞ্জেস আসে এগুলোকে ফেজ ওয়াইজ সলভ করাটাই হচ্ছে আমাদের এখানকার মূল ক্লাস, ডেভেলপমেন্ট ফেজ অফ নিউ সিস্টেম। কারণ নিউ সিস্টেম কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে গেলে মিনিমাম ওইটুকু কার্যক্রম আমাদের করে যেতে হবে। তাহলে ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের কি কি ফলো করতে হবে, আমরা কোথায় ইনস্টলেশন করব, তার মানে হার্ডওয়্যারের সেটআপটা রেডি কিনা, তারপরে যে সফটওয়্যার ইনস্টল করব, যে অ্যাপ্লিকেশন ইনস্টল করব ওইটার জন্য সফটওয়্যার, ডাটাবেস এবং অপারেটিং সিস্টেম অথবা নেসেসারি যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এটার সঙ্গে আরেকটা সমন্বয় করতে হবে, তখন সবগুলোকে একসাথে ইনস্টল করে নেওয়া। এরপরে প্রি ডেপ্লয়মেন্ট কনফিগারেশন, ডেপ্লয়মেন্ট শুরু করার আগেই আমরা একটা কনফিগারেশনের চেক করে নিব কম্পোনেন্ট গুলো কি কি রিকোয়ারমেন্টে থাকবে। কারণ যিনি সফটওয়্যার দিয়েছে উনি একটা বেসিক অথবা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমাদের হার্ডওয়্যারের ইনস্টলেশনের আগে কি মিনিমাম থাকতে হবে। এরপর আছে কনফিগারেশন, যদি প্রপারলি ইনস্টলেশন হয়ে যায়, সেজন্য বলছে এখানে ওয়ান্স ইনস্টলড দ্য সিস্টেম মাস্ট বি কনফিগার্ড টু অ্যালাইন উইথ বিজনেস প্রসেস অ্যান্ড ইউজার নিডস। ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই অনুযায়ী আমাদের সফটওয়্যারটাকে প্রপারলি কনফিগার্ড করে নিতে হবে। সিস্টেম কাস্টমাইজেশন, অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম, যদি আমার এই সফটওয়্যারের সাথে ওই বিজনেসের আরো কোনো সফটওয়্যারকে অ্যালাইন করতে হয় ওই পার্টটা এখানে বলা, ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেমস। তাহলে সিস্টেম কাস্টমাইজেশন কি, আমরা যে সিস্টেমটা ডেভেলপ করতে চেয়েছি ওইটার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটিংস গুলোকে, প্যারামিটার গুলোকে, বা যদি কোনো নির্দিষ্ট ওয়ার্ক ফ্লো ডিজাইন থাকে সেই অনুযায়ী অর্গানাইজেশনের ওয়ার্কটাকে অ্যালাইন করা, এটা হচ্ছে সিস্টেম কাস্টমাইজেশন। আমরা শুরুতে বলেছিলাম যে ধরেন প্রোডাকশন সিস্টেম, তাহলে প্রোডাকশন সিস্টেমে যে ওয়ার্ক ফ্লো থাকবে, যেটার পরে যেটা হওয়ার কথা, অথবা যেখান থেকে ডকুমেন্ট, সরি ডকুমেন্ট তো না, যেখান থেকে র মেটেরিয়াল বা হচ্ছে আদার ইনগ্রিডিয়েন্টস প্যারামিটার অনুযায়ী রিকোয়ারমেন্ট নেওয়ার কথা, এইটাই হচ্ছে ওয়ার্ক ফ্লোর ব্যাপারটা। তাহলে সেটিং গুলো এমন ভাবে কনফিগার করা সিস্টেমে কাস্টমাইজেশন
যে ওই সিস্টেমটা যেন প্যারামিটার অনুযায়ী ওয়ার্ক ফ্লোকে ফলো করে ওই ওই অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে পারে। এরপরে অ্যাক্সেস কন্ট্রোল, যেহেতু আমরা বিজনেস নিয়ে কাজ করছি বলছি, তাহলে বিজনেসের সব ডাটাতে সবার অ্যাক্সেস থাকবে না, এটাই খুবই স্বাভাবিক, বা সবাই সব মডিউলের অ্যাক্সেস পাবে না। তাহলে এখানেও ইউজারদেরকে ডিফাইন করা, ইউজারের রোল অনুযায়ী, রোল বলতে তার পজিশন, তার ওইখানে কাজের রেসপন্সিবিলিটি, তার ডেজিগনেশন, তার বা হায়ারার্কি, এই সমস্ত অনুযায়ী তার কি কি পারমিশন থাকবে, কি কি জায়গায় তার এনশিওর করা যাবে অ্যাক্সেস, এইটা আগে থেকেই ডিফাইন করা থাকবে। ওই অনুযায়ী অ্যাক্সেস কন্ট্রোলটাকে ডিজাইন করা, যেন প্রপার ইন্টারনাল কন্ট্রোল এবং প্রপার সিস্টেমটাকে কন্ট্রোল অনুযায়ী, পারমিশন অনুযায়ী পরিচালনা করা যায়। ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম, যেহেতু আমরা একটু আগে প্রোডাকশনের কথা বললাম, যদি আমাদের অটোমেটেড সিস্টেমে এনভায়রনমেন্ট হয়, প্রোডাকশন এনভায়রনমেন্ট, তাহলে অর্ডার প্লেস হওয়ার পরে যদি অপটিমাম রিকোয়ার্ড কোয়ান্টিটি ওয়্যার হাউসে না থাকে, তাহলে সিস্টেমই জেনারেট করবে যে আমার এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং প্লান্টে বানানো শুরু করা উচিত, কারণ অর্ডার আছে, স্টকে প্রোডাক্ট নেই। তাইলে কি হবে? তাহলে এর সঙ্গে সিআরএম এর একটা কানেক্টিভিটি থাকবে, এন্টারপ্রাইজ সিস্টেমের একটা কানেক্টিভিটি থাকবে, হ্যাঁ, যেটাকে আমরা সংক্ষেপে ইআরপি বলি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এবং সাপ্লাই চেনের যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো সহ একসাথে কনফিগার করা থাকবে। অর্ডার হয়েছে, অর্ডার কনফার্ম, আমার কাছে অ্যাভেলেবেল স্টক নাই, ওয়্যার হাউসে স্টক নাই, তাইলে অটোমেটিক্যালি সিস্টেম ইন্টিগ্রেট করবে যে ম্যানুফ্যাকচারিং শুরু করতে হবে, এটা কাস্টমারের কাছ থেকে আমার একটা অর্ডার আসছে। তাহলে এটা যদি অটোমেটেড সিস্টেম হয়, তাহলে কোম্পানির বা ওই কোম্পানির পরিচালনায় যারা আছে অপারেশনাল রিসোর্স, তাদের লাইফ অনেক ইজি, এত খোঁজাখুঁজি করার ব্যাপার নাই যে কোন প্রোডাক্ট আছে, কোনটা অর্ডার হয়েছে, কোনটার স্টক নাই, বা কোনটা আমার এখনই বানাতে হবে। এটা হচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটিতে বেনিফিট, যে যদি আমরা প্রপার আইটি এনভায়রনমেন্টে অথবা অটোমেটেড সিস্টেমে আমাদের বিজনেসকে রান করতে পারি। এটা একটা ছোট্ট এক্সাম্পল আর কি। এরপর আছে চেঞ্জ ম্যানেজমেন্ট, কারণ যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে, ইমপ্লিমেন্ট করলে কিছু না কিছু চেঞ্জের প্রয়োজন হয়। হ্যাঁ, চেঞ্জের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আসে যে কি কি চেঞ্জ দরকার, মানে যেটাকে আমরা চেঞ্জ রিকোয়েস্ট বলি। এরপরে চেঞ্জ যেটা করব আমরা সেটাকে ডকুমেন্টেড করা প্রয়োজন, কারণ চেঞ্জ করে ফেললে যদি আবার পুরোনো ডকুমেন্টে ফেরত যেতে হয়, অথবা কেন চেঞ্জ করলাম এটার অথরিটিকে অ্যাপ্রুভাল হয়েছে কিনা ম্যানেজমেন্টের কাছ থেকে, বা কোন কোন ফেজে ডেপ্লয়মেন্ট হবে, এটার প্ল্যানিংটা জানা দরকার। এবং ফাইনালি অডিট ট্রেল বা টেস্টিংটাও থাকা লাগবে এখানে, কারণ এই দুইটা ডকুমেন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। চেঞ্জ ম্যানেজমেন্ট রিকোয়েস্ট প্রসেস, ফ্লো চার্টটা, ওয়ার্ক ফ্লোটা, এরপরে হচ্ছে ডকুমেন্টেশন অফ চেঞ্জেস। যদি ওইটা পাওয়ার পর আমরা চেঞ্জ করি, তাহলে কে কিভাবে চেঞ্জ করছে, কোন কোন জায়গায় মডিফাই করছে, ওই সিস্টেম কনফিগারেশন গুলোকে এনশিওর করা, এবং যেন এটা অডিট করা যায়, অডিট ট্রেলটা ওপেন রাখা। তাহলে সিস্টেমের মধ্যেই একটা অটোমেটিক লগ রিপোর্ট থাকবে, অডিট ট্রেল থাকবে যে কোন কোন ক্ষেত্রে কি কি চেঞ্জ করা হয়েছে। তাহলে আমাদের যে প্রথম যে টপিকসটা ছিল, সেই টপিকসের এই পার্টগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। প্রশ্ন থাকলে আমরা আলোচনা করবো, নাহলে পরে তবে চলে যাচ্ছে। এরপর আছে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট। আইটি অ্যাসেট ম্যানেজমেন্টকে সংক্ষেপে অনেক জায়গায় আইটিএএম বলে। তাহলে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্র্যাকটিসেস অ্যান্ড প্রসেস ইউজ টু ট্র্যাক অ্যান্ড ম্যানেজ দ্য কোম্পানিজ আইটি অ্যাসেটস থ্রু আউট দেয়ার লাইফ সাইকেল, ফ্রম দ্য প্রকিউরমেন্ট টু রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মানে হচ্ছে ওইটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেওয়া বা সেল করে দেওয়া পর্যন্ত, যখন এই অ্যাসেটটা আর ইউজ হবে না। ইফেক্টিভ আইটি আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট যদি করতে চাই, তাহলে আমাদের মিনিমাম এনশিওর করতে হবে অ্যাসেটস ভিজিবিলিটি, কস্ট ম্যানেজমেন্ট, এবং লাস্ট হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স কেন দরকার? যে আমরা একটা অ্যাসেট কিনলাম বা ইনভেন্টরি মেনটেন করলাম, ওইটা লাইসেন্স নাই, ওয়ারেন্টির খেয়াল রাখি নাই, হ্যাঁ, অথবা আনঅথরাইজ ভাবে আমরা এটা ইলিগেল ভাবে এটা পারচেস করছি, হ্যাঁ, বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল পেনাল্টি আসতে পারে, এগুলো আমরা যেন ফলো আপ রাখি। তাহলে অ্যাসেট ভিজিবিলিটি, কস্ট ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স। অ্যাসেট ভিজিবিলিটির আন্ডারে কি কি থাকবে? ওই অ্যাসেটটা আমরা প্রপারলি, বা ওই হার্ডওয়্যারটা প্রপারলি, সফটওয়্যারটা প্রপারলি অ্যাকাউন্টেড করবো। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রচুর অ্যাসেট পারচেজ হয় কিন্তু প্রপার অ্যাকাউন্ট ফর হয় না। আমরা অডিটর অনেক সময় গিয়ে কথা বলি বা জানতে চাই যে ফিক্সড অ্যাসেটের রেজিস্টার দেন, ফিক্সড অ্যাসেটের ইনফরমেশন দেন, কত টাকার অ্যাসেট আছে। তারা অ্যাসেট কিনেছে কিন্তু প্রপার রেকর্ড কিপিং বা হ্যান্ডলিং করে নাই।
এরপর হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার যেই ধরনের অ্যাসেটের প্রয়োজন রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ধরনের অ্যাসেটই আমার কিনতে হবে ফর ইফিশিয়েন্ট এবং এফিসিয়েন্টলি ইউজ। কারণ কি, যে আমার যে কনফিগারেশন দরকার তার চেয়ে যদি বেশি কনফিগারেশনের আমি অ্যাসেট পারচেস করি তাহলে আমার এখানে ইনভেস্টমেন্ট বেশি হবে। ইনভেস্টমেন্ট বেশি কিন্তু আমার আরওআই অনেক কম, বা ওই অ্যাসেট ইউজ করে আমার সেভিংস বা বেনিফিট অনেক কম, আরওআই অনেক কম। সেই ক্ষেত্রে কস্ট ম্যানেজমেন্টও একটা কম্পোনেন্ট ফর আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট। অনেক দামি অ্যাসেট কিনে রেখে দিলাম কিন্তু আমার অপারেশনাল অ্যাক্টিভিটি থেকে ইনকামই অনেক কম, তাহলে ওইটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা প্রপার হইলো কিনা। অপটিমাইজ অ্যাসেট ইউজেস অ্যান্ড প্রিভেন্টিং ওভার পারচেজিং বাই এনশিওরিং দ্য রিসোর্সেস আর বিং ইউজড ইফিসিয়েন্টলি। ওভার পারচেজিং বলতে এখানে ওভার বলতে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে বেশি অ্যাসেট কেনাও হইতে পারে অথবা বেশি দামের অ্যাসেট কেনাও হইতে পারে। কাজে যেটা আমার অপটিমাম রিকোয়ারমেন্ট ওইটার চাইতে বেশি আমরা পারচেজ করব না, তাইলেই আমাদের এখানে অ্যাসেটটা। যতটুকু আমরা দেখলাম এখানে আমাদের কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা, সোফার যতটুকু আমরা দেখেছি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকলে খুবই ভালো, না হলে আমাকে প্রশ্ন করবেন। এর পরের আইটেমটা ছিল আমাদের যে ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম। ডেপ্লয়েড সিস্টেম বলতে নিউ সিস্টেম যেটা আমরা ইমপ্লিমেন্ট করলাম, করলাম। সরি স্যার, আগের যে কোশ্চেনটা ছিল যে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, স্যার ওই জায়গায় আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে কি আমরা জাস্ট এই আইটি পারপাসে আমার যেই হার্ডওয়্যার সফটওয়্যার গুলো হচ্ছে এই অ্যাসেট গুলোকে মিন করতেছি, নাকি স্যার আইটি জি, এর মাধ্যমে আদার অ্যাসেট গুলোকে মেনটেন করাকে না, বোঝাচ্ছি? আমরা এইখানে শুধু আইটি রিলেটেড অ্যাসেট গুলোকে বলছি। আইটির জি স্যার। মাধ্যমে ম্যানেজ করার জন্যই তো সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলাম, ওটার মধ্যে সব রেকর্ড কিপিং করব। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে এই ইনফরমেশন টেকনোলজি এনেবল করার জন্য আমরা যে হার্ডওয়্যার গুলো পারচেজ করলাম বা নেটওয়ার্কিং সিস্টেম বা ওইটার জন্য জি সিকিউরিটি স্যার। সিস্টেম, পাশাপাশি আমার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই সবগুলি আমার আইটি অ্যাসেট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ সফটওয়্যারে কিন্তু আমার অ্যাসেট, যদিও ওইটা ইনটেনজিবল অ্যাসেট কিন্তু ওইটাও আমার অ্যাসেট। তো আমরা পরের ফেজে ছিলাম যে আফটার ডেপ্লয়মেন্ট ইট ইজ ক্রুশিয়াল টু এভালুয়েট দ্য পারফরমেন্স অ্যান্ড ইফেক্টিভনেস অফ নিউ সিস্টেম টু আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। তাহলে যেটা আমরা ডেভেলপমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলাম, এইটা সঠিকভাবে কাজ করছে কিনা এটা রিভিউ করাটাও প্রচুর মানে খুবই গুরুত্বপূর্ণ। রিভিউ অ্যান্ড ফিডব্যাক কালেকশন, ইউজার ফিডব্যাক, পারফরমেন্স ম্যাট্রিক্স এবং সিস্টেম হেলথ চেক, এই তিনটা মেথড ওয়াইডলি ইউজ হয়। এর বাইরেও আপনি নতুন কোনো মেথডোলজি অ্যাপ্লাই করতে পারেন ফর ফিডব্যাক। ইউজারের ফিডব্যাকটা প্রাইমারি নেওয়া হয় কারণ মেশিন টুলস ব্যবহার যারা করতেছে তারাই হয়তো সঠিকভাবে বলতে পারবে যে এটা আগের চেয়ে ভালো নাকি মন্দ। তো ইউজাররা ব্যবহার করে যদি বলে যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ফিডব্যাক ভালো, মানে এটা যে প্রপার রিপোর্টিং হচ্ছে বা প্রপার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ইমপ্রুভমেন্টের কোনো নির্দিষ্ট এরিয়া এখনো প্রয়োজন পড়ে নাই, তাহলে কি হবে যে আমাদের অ্যাসেট গুলো প্রপারলি ইউজ হয়েছে এবং ইউজারদের ফিডব্যাক ভালো, ঠিক আছে। বাট ইউজাররা শুধু খুশি হলে হ্যাপি হইলে হবে না, যে আমরা যে অ্যাসেটটা প্রকিউর করলাম এই অ্যাসেটেরও একটা ইন্ডিকেটিভ ভ্যালু আছে যেটা আমরা বিজনেস ভ্যালু বলছি। তাহলে আমি যত টাকা বিনিয়োগ করে যে বেনিফিট এনশিওর করলাম আমার বিজনেসে, ইন্ডাস্ট্রিতে আরো যারা সিমিলার টাইপের সফটওয়্যার ইউজ করে বা অটোমেশন সিস্টেম ইউজ করে তারা যে বেনিফিট পায় ওটার সাথে আমারটাকে একটু ম্যাচ করাইতে হবে, এটাকে আমরা কি বলি, ম্যাট্রিক্স। তাহলে আমার ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিমিলার সিস্টেম যারা ব্যবহার করে তাদের কাছ থেকে ম্যাট্রিক্সটা জানতে হবে যে তাদের সিস্টেমে কি কি বেনিফিট তারা পায় আর আমার সিস্টেমে আমি কি কি বেনিফিট পাচ্ছি। বেনিফিট শব্দটা বলছি এই কারণে যে এইটা আমার কস্ট সেভিং করতে পারে, আমার প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করতে পারে, বা যদি প্রোডাক্ট না হয় সার্ভিস হয় তাহলে সার্ভিসের ক্ষেত্রে আপ টাইম ডাউন টাইম কমে যেতে পারে, রেসপন্স টাইম আরো প্রপার হইতে পারে।
বা আমার যদি সার্ভিস হয় তাহলে সার্ভিসের যারা রিসিভার তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই হইতে পারে, ইউজাররা খুব হ্যাপি হইতে পারে, এটাও আমার বিজনেস পারফরমেন্স ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে যায়। তাহলে আমি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছি, মানে এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সফটওয়্যারটা ইউজ করবে, ওর সমজাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ইন্ডিকেটর বা পারফরমেন্স ডাটা সংগ্রহ করা, যেটাকে আরেক ভাষায় বলে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এইগুলো সংগ্রহ করে বেঞ্চমার্ক করা, মানে এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করা যে সঠিক আছে না কম না বেশি, এই কাজটা হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স। দেখা গেল যে পারফরমেন্সটাও ঠিক আছে, আপ টু দা মার্ক অথবা অ্যাকসেপ্টেবল, কিন্তু দেখা গেল যে আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি এই সিস্টেমটা প্রপার রান করছে না, মাঝে মাঝেই এটা ট্রাবল হয়, বা মাঝে মাঝে এটা সিকিউরিটি থ্রেট হয়, বা ওভারঅল পারফরমেন্সটা আসলে সাস্টেইনেবল না। তাহলে ওইটারও একটা হেলথ চেক করা দরকার। আমার এই সিস্টেমটা যেটা ডেপ্লয় করা হয়েছে এটা কতদিন পর্যন্ত আমাকে সঠিকভাবে নির্ভুলভাবে সার্ভিস দিয়ে যাবে, বা কোন সময় গিয়ে এটাকে আপগ্রেড করা দরকার। এই ধরনের রিভিউ চেকটাও আসলে আমাদের এই রিভিউ অ্যান্ড ফিডব্যাক সেশনের আন্ডারে কভার করে। কারণ আমরা একটা মেশিন পারচেস করলাম, অটোমেশন কিনলাম, বা একটা সিস্টেম ডেভেলপ করলাম, কিন্তু দেখা গেল যে ইন্ডাস্ট্রি বা মার্কেটে এর চাইতে আরো আধুনিক মেশিন আবিষ্কার হয়ে গেছে, তাহলে ওই কিছুদিন পরে ওই মেশিনটা আমার বাজেয়াপ্ত হয়ে যাবে। বাজেয়াপ্ত ঠিক না হইলেও আমি কম্পিট করতে পারবো না সার্ভিস ডেলিভারি করে। দেখা যাবে যে এমন একটা মেশিন আবিষ্কার হয়েছে ওইটা দিয়ে বানাইলে র মেটেরিয়াল কম কিন্তু প্রোডাক্ট ভালো হয়, কিন্তু আমার মেশিনে র মেটেরিয়াল বেশি লাগে, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, তাহলে কি আমার কস্টিং বেড়ে গেল। কস্টিং বেড়ে গেলে মার্কেটে আমি চাইলে আর বেশি প্রাইসে মাল বিক্রি করতে পারবো না, প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আমাকে অবশ্যই একটা বেঞ্চমার্ক প্রাইসে বা মার্কেট প্রাইসে যেতে হবে। মার্কেট প্রাইসে গেলে যারা নিউ মেশিন ইনোভেটিভ টেকনোলজি ইউজ করছে তাদের চাইতে আমার কস্টিং বেশি, মানে আমার জিপি কম, জিপি কম মানে আস্তে আস্তে প্রফিটও কম, বা কোনো এক সময় হয়তো প্রফিট নাও হইতে পারে। এরপর আছে আইডেন্টিফাইং এরিয়া ফর এনহ্যান্সমেন্ট। তাহলে যদি এমন মনে হয় যে আমরা সিস্টেম ডেভেলপমেন্টের পরে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে এরিয়াগুলোতে ডেভেলপ করা দরকার, কাস্টমাইজ করার পরেও আরো ডেভেলপমেন্ট দরকার, ওইগুলোকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে ওইটা ম্যানেজমেন্টের নজরে আনার জন্য টিকেটিং করা বা একটা অ্যাপ্রোচ করা, যে এই এরিয়াগুলো আমাদের ইফিসিয়েন্সি বা এখানে আরো ডেভেলপমেন্ট প্রয়োজন ইফিসিয়েন্সি গ্রো করার জন্য বা আপ টু দা মার্ক হওয়ার জন্য। তাইলে ওই ইস্যুগুলোকে টিকেটিং করা বা ট্র্যাকিং করা করে জানানো। এরপর অপটিমাইজেশন অপরচুনিটিস, আসলে এটা করলে আমাদের অপরচুনিটি অপটিমাইজ হবে কিনা অ্যানালাইসিস করে পিন পয়েন্ট করে তারপরে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে পারফরমেন্স অনুযায়ী ওইটাকে সিকিউরিটি ডেভেলপমেন্ট হতে পারে, প্রোডাকশন ডেভেলপমেন্ট, পারফরমেন্স ডেভেলপমেন্ট বা স্কেলেবিলিটি, সাইজটা বড় করা হতে পারে, ভলিউম, এগুলো ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে এনহ্যান্সমেন্টের আইডেন্টিফাই করে এরিয়াগুলো জানানো, পরবর্তীতে ম্যানেজমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করে নেবেন। প্রবলেম অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। তাহলে আমরা যে সিস্টেমটা ডেপ্লয় করলাম, যে আলোচনাগুলো করে আসলাম, এখানে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং লগইন করব। লগইন করাটা জরুরি এই জন্য যে সিস্টেম আইডেন্টিফাই শুধু হলেই হবে না, ওইটা কোন ক্ষেত্রে কোন কোন কম্পোনেন্টের সাথে ইন্টিগ্রেটেড, এটা যদি লগ রিপোর্টে না থাকে তাহলে পরবর্তী সময়ে ওই ওই ম্যানেজমেন্ট জানতে পারবে না যে তাদের কোথায় কোথায় উইকনেস আছে। তো উইক পয়েন্টগুলো কভার করার জন্যই সিস্টেমের এই লগিং বা আইডেন্টিফিকেশন সিস্টেমটা থাকতে হবে, ইনসিডেন্ট রেসপন্স থাকতে হবে। তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সবার আগে ফাইন্ড আউট করতে কোন পার্ট থেকে ইনসিডেন্টটা হয়েছে, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন এবং লগিং। এরপরে হচ্ছে প্রায়োরিটাইজ করা, যে এটা আমি কি এখনই প্রবলেম সলভ করব নাকি আমি আসলে নির্দিষ্ট সময় নিয়ে তারপরে করব। কারণ কি, কারণ হচ্ছে যে যদি এমন সিভিয়ারিটি থাকে যেটা এখনই প্রবলেম সলভ না করলে পুরো অপারেশনটাই হ্যাম্পার হতে পারে বা থ্রেট হতে পারে, অপারেশনটাই হয়তো আর সঠিকভাবে চলবে না। তাহলে আমাদেরকে ইফেক্টিভলি যত দ্রুত সম্ভব এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। তার মানে এটাকে হাই প্রায়োরিটি দিতে হবে, কোনোভাবেই ডিলে করা যাবে না বা কোনোভাবেই এইটাতে ইন্টিগ্রেশনে কি বলে টাইম ওয়েস্ট করা যাবে না। এরপরে হচ্ছে রেজুলেশন, যে আমি যদি প্রায়োরিটি করে থাকি তাহলে প্রায়োরিটি করলেই ওটাকে আমাদেরকে সলভ করার জন্য ইন্ডিকেট করতে হবে কুইকলি, যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমটাকে রিস্টোর করে নর্মাল অপারেশনটাকে কন্টিনিউ করতে হবে। স্যার লগিং বলতে কি বুঝাচ্ছেন স্যার? আমরা লগিং বলতে বুঝছি যে কোন মেশিনটাতে কোন সময়ে প্রবলেম হচ্ছে এইটা রেকর্ড কিপিং করা, লগ রিপোর্ট টাইপের। মানে আচ্ছা, মানে আইডেন্টিফাই লাইক করলাম হচ্ছে। যে আমার এই মেশিনটা ট্রাবল দিচ্ছে সপ্তাহে 3 দিন এবং
ওইটা ও লগ রিপোর্টে আচ্ছা। লিখা যে কোন সময়ে কোন মেশিনটা কেন ট্রাবল করতেছে, তাহলে ওইটাই কুইকলি জি স্যার। আইডেন্টিফাই করা যাবে। তখন মানুষ মানে যারা অপারেশনাল ফ্লোরে আছে বা সিস্টেম সিস্টেমে আছে, সিস্টেমের এই মেশিনটা ডিফল্ট করতে, তাহলে সে প্রবলেম হলে সবার আগে ওইখানে যাবে, কারণ একটা মেশিন আমার উইক জি আছে, জি এটা স্যার। আইডেন্টিফাই করা লগ রিপোর্টে লেখা আছে। এরপরে সে দেখবে যে ওইটা আমার এখনই সারতে হবে নাকি নির্দিষ্ট সময় পরে সারলেও কোনো সমস্যা নাই, কারণ আমার অপারেশনটা ওইরকম বেশি থ্রেটের মধ্যে নেই, হ্যাম্পার হবে না। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তো আমরা একটা ছোট্ট 10 মিনিটের ব্রেক নেই, তারপর আবার শুরু করবো ইনশাআল্লাহ। 8:30 বাজে, তো সবাই একটু 10 মিনিটের ব্রেক নেই। ব্রেকটা স্যার 15 মিনিটের দিলে ভালো হয় স্যার, একবার আচ্ছা, নামাজ শেষ এখন করে এখন পড়বো। আমার ঘড়িতে 8টা 30 বাজে, তাহলে 15 মিনিট হইলে আমরা 8টা 45 শুরু করব। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। Yes, sir. Yes, sir. যে আমরা ওই আগের যে জায়গায় শেষ করেছিলাম ওইখান থেকেই আমরা শুরু করি। প্রবলেম আইডেন্টিফিকেশন, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, এইটুকু আমরা দেখেছিলাম। এরপরে প্রবলেম যখন হয় ওইটাকে অ্যানালাইসিস করার জন্য ইফেক্টিভ মেথড হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, যে এই ইনসিডেন্টটা কেন হয়েছে, এই জন্য ইনভেস্টিগেট করতে হবে এবং প্রিভেন্টিভ অ্যাকশন কি নেওয়া যেত বা এখন হয়তো নেওয়া যায় নাই, ফিউচারের জন্য কি নেওয়া যায়, এটার জন্য ইমপ্লিমেন্টিং প্রিভেন্টিভ মেজার্স, এবং ওই রুট কজের সাথে এটাও অ্যানালাইসিস করা যে কিভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম, বা যদি না পেরে থাকি প্রিভিয়াসলি, ফিউচারে কিভাবে রিকারিং ইস্যুকে অ্যাভয়েড করা যায়। তাহলে ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন, রুট কজ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এই দুইটা analytical tools apply করতে। After resolving the incident, performing a root cause analysis to identify the underlying causes of the issue, then implementing preventive measures to address the root causes and avoid recurring issue। তাহলে ইনসিডেন্ট হইলে, ইনসিডেন্ট হওয়ার পরে সলভ হয়ে গেলে তখন ইনভেস্টিগেট করা, ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে ইনভেস্টিগেশন এই লেভেলে না, ইনসিডেন্ট হয়ে গেলে সাথে সাথে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কি প্রবলেম হয়েছে, কোথায় হয়েছে, খুঁজে বের করতে হবে। বের করার পরে প্রায়োরিটাইজ করা, যেটা আমি কি এখনই সমাধান করতে হবে নাকি এটা সমাধান করার জন্য সময় পাওয়া যাবে। এরপর হচ্ছে প্রবলেমটাকে রেজলিউশন করা, সমাধান করা। তারপরে সমাধান হয়ে যখন সিস্টেম রানিং চলতেছে তখন আমাদের রুট কজ অ্যানালাইসিস এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন। এরপরে ইনসিডেন্টের জন্য ডকুমেন্টেশন করা, এই যে ধরনের প্রবলেমটা হয়েছে ইনসিডেন্টের, এটা একটা রিপোর্ট আকারে লেখা এবং ওই রিপোর্টটা রেজুলেশন আকারে করে ম্যানেজমেন্টকে সাবমিট করা রেসপন্সের জন্য, প্রসেসের জন্য। এবং ট্রেন্ড অ্যানালাইসিস, যে একই ধরনের ইনসিডেন্ট যদি আগেও হয়ে থাকে তাহলে সিমিলার টাইপের ইনসিডেন্টের জন্য আগে কি করা হয়েছিল বা এখন কি করতে হবে, এটার একটা ডকুমেন্টেশন রেডি করা। অ্যানালাইজিং ইনসিডেন্ট ডাটা ওভার টাইম টু আইডেন্টিফাই প্যাটার্ন অ্যান্ড সিস্টেমেটিক ইস্যু দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, যে এটার জন্য কি কি জায়গায় আমাদের সমাধানের জন্য কাজ করতে হবে, অ্যাড্রেস করতে হবে, ম্যানেজমেন্টকে জানাতে হবে বা কারেক্টিভ অ্যাকশন ফিউচারে নিতে হবে। তো আমি এই গ্যাপের মধ্যে আমাদের ব্রেকের টাইমে আপনাদেরকে এই ডকুমেন্টটা মেইল করে দিয়েছি, একটু চেক করে দেখেন আপনারা পেয়েছেন কিনা। যদি কারোর মেইলে না যেয়ে থাকে বা কোনো মেইল বাদ করে থাকে ইনক্লুড করে নিয়েন। আমি যেটা করেছি যে ক্লাসের যে মেইলটা আমাদের মামুন সাহেব দিয়েছে, এখানে 171 মেম্বার আছে, সবাইকে রিপ্লাই টু অল দেওয়া, যদিও ক্লাসে হয়তো আমরা মাত্র 30 জন বা 28 জন আছি আর কি। তো এরপরে আছে ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি, আমরা যে চেঞ্জ গুলো আনবো এটা সিস্টেমেটিক্যালি ম্যানেজ করা, এটা আমাদের পরবর্তী আরেকটা টপিকস। এই ক্ষেত্রে আমাদের আইটি এনভায়রনমেন্টে বা যেখানে আমরা কাজ করছি এই কাজের এরিয়াগুলোতে কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি, এইটাকে মাথায় রেখেই চেঞ্জ ম্যানেজমেন্টটা ডিজাইন করা হয়। তাহলে চেঞ্জ ম্যানেজমেন্ট নির্দিষ্ট একটা প্রসেস মেনে তারপরে করতে হবে। চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসটা কি কি ধাপে হয় বা কিভাবে রিকোয়েস্ট এবং অ্যাপ্রুভাল হয়, এই জায়গাগুলো ডকুমেন্টেড থাকবে, না হলে আননেসেসারি অনেক চেঞ্জের রিকোয়েস্ট আসবে। সব চেঞ্জের রিকোয়েস্ট হয়তো আমরা এক্সারসাইজ করতে পারবো না, অথবা এক্সারসাইজ করলেও আমাদের বিজনেসের জন্য ইফেক্টিভ নাও হতে পারে। তাহলে চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ফলো করব চেঞ্জ রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল, ভার্সন কন্ট্রোল এবং মেইনটেনেন্সের জন্য একটা শিডিউল বা একটা তালিকা মেনটেন করা যায়, কোন সময় কোনটাকে আমরা মেনটেনেন্স করব। তাহলে চেঞ্জ রিকোয়েস্ট কোথায় থেকে চেঞ্জটা রিকোয়ারমেন্ট, ওইটা রিকোয়েস্ট আকারে ইন ডিটেইল আসবে, ওটার জন্য একটা ডিজাইন ফর্ম বা সিস্টেমেটিক অ্যাপ্রুভাল প্রসেস থাকবে। অল প্রপোজ চেঞ্জেস শুড বি থরো এ ফর্মাল অ্যাপ্রুভাল প্রসেস ইনক্লুডিং ইম্প্যাক্ট অ্যানালাইসিস, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন।
তাহলে যেই চেঞ্জটা আসতেছে ওই চেঞ্জটাকে মাথায় নিয়ে ওইটাকে কিভাবে চেঞ্জ করবে, ওইটা চেঞ্জ করার পরে ইম্প্যাক্ট কি হইতে পারে, যে ইম্প্যাক্টটা হবে সেই ইম্প্যাক্টটা রেজুলেশন করার মতন সিস্টেমে ইফেক্টিভ টুলস আছে কিনা বা ওই ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছে কিনা, এটা জেনে বুঝে অ্যানালাইসিস করে তারপরে ভ্যালিডেশনের পরেই চেঞ্জটা করা যাবে। এরপরে ভার্সন কন্ট্রোল, সফটওয়্যার অনেক সময় বিভিন্ন আপডেটেড ভার্সন আসবে, এই ভার্সন গুলোকেও আমরা সিস্টেমেটিক্যালি ভার্সন কন্ট্রোল দিয়ে ইমপ্লিমেন্ট করব চেঞ্জ প্রসেস মেনটেনের আন্ডারে। তাহলে সফটওয়্যারের ভার্সন গুলোকে ব্যাকআপ নিয়ে বা ট্র্যাক রিপোর্ট মেনটেন করে কনফিগারেশনের সাথে চেক করে তারপরে আপডেট ভার্সনটা সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে, বা স্টেবিলিটি আছে কিনা দেখে বুঝে তারপরে সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে। এরপর রেগুলার যে মেনটেনেন্স করতে হবে আমাদেরকে, শিডিউল মেনটেনেন্স, ensuring changes are scheduled to minimize disruption during peak business hour and the appropriate backups are made before changes are implemented। তাহলে কোনো চেঞ্জ যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে তার আগে তাহলে শিডিউল মেইনটেনেন্স গুলো জানার পরে আমরা আসলে ওইখানে ইফেক্টিভ চেঞ্জ গুলো দিব, এবং চেঞ্জ ইমপ্লিমেন্ট করার আগে একটা প্রপার ব্যাকআপ রাখতে হবে। যদি চেঞ্জের পরে কোনো প্রবলেম বা ট্রাবল শুট করতে হয় তাহলে ব্যাকআপটা যেন রিইনস্টলেশন করে আমরা আবার সিস্টেমটাকে প্রপারলি রান করতে পারি, বা সিস্টেমটা বা সফটওয়্যারটা প্রপারলি রান করতে পারে। সফটওয়্যার আপডেট প্যাচেস, তাহলে সফটওয়্যারের আপডেটটা আমাদের রেগুলার বেসিসে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ বিভিন্ন কারণে আপডেট প্রয়োজন হয়। সিস্টেমে ডেভেলপমেন্টের জন্য, ভালনারেবিলিটি যদি থাকে বা কোনো উইকনেস থাকে সেটাকে সলভ করার জন্য, স্পেশালি সিকিউরিটির জন্য, বা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের পরিবর্তন বা আরো ইফেক্টিভ আরো দ্রুত প্রম্পটলি সলভ করার জন্য আমাদের রেগুলার আপডেটের প্রয়োজন হতে পারে। আপডেটগুলো ভার্সন অনুযায়ী আপডেটগুলো ইমপ্লিমেন্ট করার আগে টেস্ট করে বা ব্যাকআপ সার্ভারে ইউজারদের মাধ্যমে টেস্ট করে তারপরে ফাইনালি ইমপ্লিমেন্টেশন সার্ভারে বা এনভায়রনমেন্টে ডেপ্লয় করা, যেটা প্রোডাকশন এনভায়রনমেন্টে যেন হ্যাম্পার না হয়। তাহলে এর পরের ধাপে আছে আমাদের যে কিভাবে আমরা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট মেনটেন করবো। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট কেন দরকার? কারণ আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করি, যারা সফটওয়্যারের ভেন্ডর বা যারা আসলে ডেভেলপার যারা সেল করছে ইমপ্লিমেন্ট করতেছে তাদের সাথে আমাদের একটা চুক্তি থাকতে হবে। এই সফটওয়্যার যদি কোনো প্রবলেম হয় তাহলে তাদের কাছ থেকে কিভাবে আমরা সার্ভিস নিব, বা তারা কত অল্প সময়ের মধ্যে আমাদেরকে আবার ইফেক্টিভলি সলভ করে দিয়ে সিস্টেমটাকে বা বিজনেসটাকে রান করায় দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমার চিন্তা থাকবে সব সময় যে কিভাবে কস্ট মিনিমাইজ করে ইফেক্টিভ সলিউশনটা ডেভেলপ করা যায়। সেই ক্ষেত্রে বলছে কি, ডিফাইনিং, নেগোশিয়েটিং, ইমপ্লিমেন্টিং এন্ড মনিটরিং সার্ভিস লেভেল। কে কি আছে? ডিফাইন করা আমার সার্ভিসটা কি লাগবে নাকি লাগবে না, যদি লাগে তাহলে এটা নিয়ে নেগোশিয়েট করা যে কি সার্ভিসটা আমার লাগবে, কি কি আমার সিস্টেমের সাথে ফ্রি বা অ্যাডিকুয়েটলি ওরা দিবে, আর কি কি আমাদেরকে অ্যাডিশনাল পে করে নিতে হবে। এরপরে ইমপ্লিমেন্টেশন করার প্রক্রিয়া কি, মনিটরিং করার ক্ষেত্রে সার্ভিস লেভেলটা কি কি মনিটর করতে হবে আমাদেরকে। তাহলে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সেট দ্য এক্সপেকটেশনস for the performance and availability of IT services, effective management of service level agreement কি কি থাকে এর মধ্যে, definition of SLA, negotiating SLA এবং implementing and monitoring SLA। এইটুকু হচ্ছে একদম প্রাইমারি থাকতেই হবে, এর বাইরে আর অনেক কিছু থাকতে পারে, বাট এইটুকু প্রাইমারি থাকবে। এরপরে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ আমরা চিন্তা করবো আর কি। সার্ভিস এক্সপেকটেশন কি কি থাকবে, আমরা তার কাছ থেকে কি কি চাই সেটা আমাদেরকে লিখা, আমরা কত সময়ের মধ্যে প্রবলেম হলে আপ করতে চাই সিস্টেমটাকে, ওনারা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি সার্ভিস দিবে কিনা, কত সময় রেসপন্স টাইম, এবং তারা কিভাবে সাপোর্টটাকে অ্যাভেলেবেল করবে তাদের টিম মেম্বারদের মাধ্যমে। তাহলে অ্যাভেলেবেল সাপোর্টটাও আমাদের আসলে দরকার। দেখা গেলো যে আমরা সাপোর্টের জন্য তাদেরকে রিকোয়ারমেন্ট দিলাম, তাদের টিম মেম্বার সবাই ব্যস্ত, বললো যে আমরা তো 3 দিনের আগে সময় দিতে পারবো না।
তাহলে 3 দিন কি আমাদের বিজনেস অপারেশন বন্ধ থাকবে, বা আমরা কি এরকম প্রবলেম নিয়ে 3 দিন বিজনেস কন্টিনিউ করতে পারবো, বা 2 দিন বা 1 দিন? তাহলে ওইটাও আমাদের এখানে লেখা থাকবে যে কত সময়ের মধ্যে আমাদেরকে তারা ইফেক্টিভলি সার্ভিস প্রোভাইড করবে। তাহলে সার্ভিসের এক্সপেকটেশনটা আমাদের কি, আমরা কত দ্রুত সার্ভিস চাই, এটাও ওইখানে লেখা থাকবে। বলা থাকবে যে ইমার্জেন্সি কেসে আমরা 3 ঘন্টার মধ্যে সার্ভিস চাই, অথবা ডেভেলপমেন্ট ইস্যুতে আমরা 2 দিনের মধ্যে চাই, অথবা আমাদের রেকটিফিকেশন ইস্যুতে আমরা 6 ঘন্টার মধ্যে চাই। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কত সময়ের মধ্যে আমরা সার্ভিসটা চাই এটা এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ করা থাকবে। ওই অনুযায়ী যারা আমাদের ভেন্ডর বা সাপ্লায়ার তারা প্রোভাইড করবে। এরপর ওইটার জন্য একটা এস্টাবলিশড মেজারেবল ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে যে কিভাবে ওইটা রেজুলেশন করবে, এবং ওইটার সিমটম গুলো কত সময়ের মধ্যে সিস্টেমটাকে আপডেট করে দিবে বা আপ টাইম রেগুলার করে দিবে। স্টেক হোল্ডারের সাথে নেগোসিয়েশন, যাদের সাথে আমরা এগ্রিমেন্ট করব তাদের সাথে আমাদের বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী নেগোশিয়েট করা, এবং ওই নেগোসিয়েশনের ক্ষেত্রে এমন ভাবে যাইতে হবে যেন রিয়েলিস্টিক টার্গেট নিয়ে নেগোশিয়েট করা যায়। যে আমরা চাইলাম যে আপনি 3 মিনিটের মধ্যে সমাধান করে দেবেন, এটা রিয়েলিস্টিক না। আবার ওরাও বললো যে ভাই আমি তো 3 দিন আগে পারবো না, ওইটাও হয়তো রিয়েলিস্টিক না। এই জন্য বিজনেসের জন্য যে বিজনেসের যেটা রিয়েলিস্টিক, এখন আমার যদি এমন হয় যে আমার পুরো এনভায়রনমেন্টটাই আইটি এনভায়রনমেন্ট, এখানে 1 মিনিটের ইন্টারাপশন মানেই বিজনেসের বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বা আমি বিজনেসে লস করতে পারি। এই জন্য রিয়েলিস্টিক ওয়েতে আমার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী রিসোর্স বা সার্ভিসটাকে অ্যাভেলেবল করতে হবে। এরপরে ইমপ্লিমেন্টিং অ্যান্ড মনিটরিং সার্ভিস। মনিটরিং কেন সার্ভিস লাগে, মাঝে মাঝে আমাদেরকে মনিটর করতে হবে তারা সঠিক সময়ে সার্ভিস দিতে পারে কিনা, রিয়েল টাইম তারা রেসপন্স করে কিনা, বা তারা রেগুলার আমাদের প্রোডাক্টটাকে সার্ভিস করে, সফটওয়্যারটাকে রিভিউ করে কিনা যেখানে কোনো প্রবলেম হচ্ছে নাকি। কারণ যারা সফটওয়্যার ইউজার তারা সবসময় প্রবলেমগুলো ধরতে পারেন। এই জন্য যারা এক্সপার্ট তারা মাঝে মাঝে রিভিউ করে যে সিস্টেমটা প্রপার সব কিছু কাজ করছে কিনা। তারা পিরিয়ডিক্যালি এটা রিভিউ করে একটা যদি রিভিউ রিপোর্ট দেয় বা রিলিভেন্ট রিপোর্ট দেয়, তাহলে বিজনেসের গোল অ্যাচিভ করা বা বিজনেস অ্যালাইনমেন্টটা অনেক সহজ হয়। না হলে দেখা যায় যে অপারেশন ইন্টারাপ্ট হয়ে কয়েকদিন কয়েক ঘন্টা সময় বসে থাকতে হইতে পারে। এরপরে ফাইনাল আছে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আমাদের পারফরমেন্স ইভালুয়েশন, এবং পারফরমেন্স ইভালুয়েশনের সাথে সাথে যে এই যে মাঝখানে অপারেশন ডকুমেন্টেশন এগুলো সবগুলো থাকবে, এই সবগুলোকে একটা লার্নিং ডকুমেন্টে নিয়ে যেতে হবে, যেন নতুন কোনো টিম মেম্বার আসলে এইটা পরে ডেভেলপমেন্ট করতে পারে এবং ইমপ্রুভমেন্ট বা ইমপ্লিমেন্টেশন করতে পারে। এরপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কারণ সবকিছুর যেহেতু ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, আমাদের সফটওয়্যারের ক্ষেত্রেও বা আমাদের সিস্টেমের ক্ষেত্রেও একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ইস্যু এখানে থেকে যায়। এটাও আমাদের এগ্রিমেন্টের একটা পার্ট, যে পোস্ট ইমপ্লিমেন্টেশনের পরেও মাঝে মাঝে রিভিউ করতে হবে যে এই সিমিলার ইন্ডাস্ট্রিতে আমরা যে ইন্ডাস্ট্রিটার কথা বলবো বা যেখানে কাজ হচ্ছে কি কি ডেভেলপমেন্ট হয়েছে অন্য অন্য কোম্পানির বা ইন্ডাস্ট্রিতে, ওইগুলো আমাদের এই কম্পোনেন্টের সাথে কিভাবে অ্যাডজাস্ট করা যায় বা কিভাবে আমরা এখানেও ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমাদের যে টপিকস গুলো ছিল আমরা মোটামুটি হাই লেভেলের টপিকস গুলোকে কভার করার চেষ্টা করছি। আমরা একটু ইয়েটাতে যাই আবার, সিলেবাসে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেমটা দেখলাম এইগুলো কভার করে কিনা, বা আমরা এগুলো কভার করতে পেরেছি কিনা। এখন কি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে গ্রো করছে যে আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন সিস্টেম ইনভলভমেন্ট অফ মেটিকুলাস প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন টু সিমলেসলি ট্রানজিশন সিস্টেম, তারপর এস্টাবলিশ রিকুইজিট ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটেড ডাটা কনভার্সন, হ্যাঁ, আপহোল্ড এসএলএ মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, ensuring operational continuity and compliances with predefined standard and commitments। এটা হলো আমাদের ব্রড লেভেলের। এরপরে এইটাকেই যখন আরো ইলাবোরেট করেছে, এই পয়েন্টগুলোই আমরা এখানে আলোচনা করেছি। আমি একটু হাইলাইট করি, আপনারা আমার সাথে একটু দেখেন যে এইগুলো আমরা কভার করতে পারলাম কিনা। বেসিক আরো অনেক কিছু শেখার আছে, বাট এটা একদম আমরা হাই লেভেলে দেখছি। Explain meticulous migration of data from legacy to modern software application, demand, position, precision,
encompassing preservation of data integrity, precise planning, through testing and successful conversion। কি কি আমরা এখানে আলোচনা করেছি মনে আছে কি আমাদের? যদি মনে থাকে একটু শেয়ার করি আমরা এখানে কি কি আলোচনা করেছি। এখানে আলোচনাটা আমাদের কয়েকটা ভাগে ছিল। একটা ছিল ডাটা ইন্টিগ্রিটি চেক করা, বা ডাটাটা ঠিক মতো আছে কিনা এটা আগে জানতে হবে মাইগ্রেশনের আগে। তারপরে প্রিসাইজ প্ল্যানিং, কিভাবে প্ল্যান করে আমরা ডাটাটাকে এখান থেকে কনভার্ট করব বা নিয়ে যাব। তারপরে হচ্ছে থরো টেস্টিং। আমরা ডাটা মাইগ্রেশন বা ডাটা ইন্টিগ্রেশনের আগে কি কি চেক করেছিলাম? ডাটা ম্যাপিং, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিনজিং। তারপরে কি ছিল আমাদের? প্রিসাইজ প্ল্যানিং। ওইখানে ছিল রিস্ক অ্যাসেসমেন্ট, মিটিগেশন, কি বলে যেন, মাইগ্রেশন স্ট্র্যাটেজি। এরপরে ছিল ফেজ বাই ফেজ অ্যাপ্রোচ, যেটা ফেজ অ্যাপ্রোচ নামে ওখানে আছে। তার সাথে ছিল আমাদের থার্ড আইটেম থরো টেস্টিং, যে ডাটাটাকে আমরা মাইগ্রেট করব নিউ সিস্টেমে, সেটা প্রি মাইগ্রেশন টেস্টিং, পোস্ট মাইগ্রেশন টেস্টিং এবং ফাইনাল ইমপ্লিমেন্টেশনের পরে ইউজারদের কাছ থেকে সার্টিফিকেট বা ভেরিফিকেশন নেওয়া। তারপরের আইটেমটা হলো কি ইলাস্ট্রেট দ্য ডেভেলপমেন্ট ফেজ অফ নিউ সিস্টেম ইনক্লুডিং ইনস্টলেশন, কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। আমরা ইনস্টলেশনের ক্ষেত্রে কি কি দেখেছিলাম? ইনস্টলেশনের জন্য বেসিক প্রিপারেশন দরকার আমাদের, হার্ডওয়্যারের সেটআপ, সফটওয়্যার ইনস্টলেশন, প্রি ডেভেলপমেন্ট কনফিগারেশন, প্রি ডেপ্লয়মেন্ট কনফিগারেশন। ওই ডেপ্লয়মেন্টটা করলে কি কি কনফিগারেশন আমাদের মিনিমাম করতে হবে, যেখানে দেওয়া আছে ইনস্টলেশন, কনফিগারেশন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। চেঞ্জেস মানে ওখানে নতুন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলে আমার কি করতে। কনফিগারেশনের ক্ষেত্রে ছিল কি, প্রথমে ছিল মনে হয় সিস্টেম কাস্টমাইজেশন, কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম। মনে আছে আপনাদের এগুলো, নাকি আমি আমারটা শুধু বলে যাচ্ছি? মনে আছে স্যার। জি। এরপরে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট। আইটি অ্যাসেট ম্যানেজমেন্টে আমরা কি জানলাম? কিভাবে আমরা ইনফরমেশন অ্যাসেটকে প্রোটেকশন দিতে পারি, অ্যাসেটের ভিজিবিলিটি, অ্যাসেটের কস্ট ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্সেস। যে অ্যাসেটটা মেইনটেইন করছি ওইটার compliance। এখন আমরা জানি না কি কমপ্লায়েন্স, যেটা দরকার সেটাই কমপ্লায়েন্স। তারপরে ছিল আইডেন্টিফাই দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম থ্রু রিভিউ, ফিডব্যাক কালেকশন অ্যান্ড পিন পয়েন্টিং এরিয়াস ফর এনহ্যান্সমেন্ট অফ ইমপ্লিমেন্টেশন। এখানে আমরা কি দেখছিলাম একটু যদি মনে করে বলতে পারি আমরা। প্রথমে ছিল যে রিভিউ অ্যান্ড ফিডব্যাক, কারণ ইফিসিয়েন্সি এনশিওর করতে চাইলে রিভিউ ফিডব্যাকটা খুবই জরুরি। রিভিউর ক্ষেত্রে কার কার রিভিউ বা ফিডব্যাক নিব আমরা? ইউজারের ফিডব্যাক নিব, ইন্ডাস্ট্রি পারফরমেন্স ম্যাট্রিক্স রিভিউ করব এবং সিস্টেমটাকে মাঝে মাঝে চেক করে দেখবো সিস্টেমটা কি সঠিক আছে বা ভালো আছে, কাজ করছে কিনা। তারপরে কি কি ছিল, যে কি কি এরিয়াতে আমাদের এনহ্যান্সমেন্ট বা ডেভেলপমেন্টের সুযোগ আছে ওই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা। দেন আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে দুইটা ইস্যু ছিল, যে কি কি জায়গায় আমরা ইস্যু মনে করতেছি, প্রবলেম মনে করতেছি, ওটা ফাইন্ড আউট করা বা ট্র্যাকিং করা। এরপরে হচ্ছে ওইটা কিভাবে আমরা সলভ করতে পারি বা যেটাকে আমরা অপটিমাইজেশন বলতে পারি। এরপরে প্রবলেম ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। এরপরের প্রশ্নটা ছিল আমাদের এখানে, প্রশ্ন ঠিক না, এরিয়াটা ছিল এরকম, যে ডেমনস্ট্রেট প্রবলেম অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট অ্যাড্রেসিং ডিসরাপশনস হোয়াইল আইডেন্টিফাইং root causes to prevent recurring issues, ensuring the stability and reliability of IT service। এইটার আন্ডারে আমরা কি কি হাইলাইট করেছি? ইনসিডেন্ট যদি হয় তাহলে ওটা কত সময়ের মধ্যে রেসপন্স করবে, ইনসিডেন্ট রেসপন্স, আইডেন্টিফিকেশন এন্ড লগিং। দেন ছিল কি প্রায়োরিটাইজেশন, যে এই প্রবলেমটা কত অল্প সময়ের মধ্যে আমাদেরকে সলভ করতে হবে। তারপরে রেজুলেশন, সলভ করে ফেলা। সলভ করার পরে এটার অ্যানালাইসিস করা। অ্যানালাইসিসটা এই জন্য দরকার যে রুট কজ অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। আর ইনসিডেন্টের জন্য একটা ডকুমেন্টেশন, কারণ এই ইনসিডেন্ট যদি আবারও কখনো হয় ওই ডকুমেন্টটা দেখে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করে সলভ করা হয়েছে দ্রুত তারা অন্য যে কেউ থাকলে সলভ করে ফেলতে পারবে। সেক্ষেত্রে কি কি থাকবে? ইনসিডেন্টের রিপোর্ট থাকবে, আরেকটা থাকবে ট্রেন্ড অ্যানালাইসিস। এরপর আছে কি এক্সপ্লেইন ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি, মেইনটেইনিং সিস্টেম সেটআপ, হ্যান্ডলিং সফটওয়্যার আপডেট অ্যান্ড এনশিওর টাইমলি অ্যাপ্লিকেশন অফ সিকিউরিটি প্যাচেস। এখানে আমরা কি কি দিছিলাম? সিস্টেমেটিক্যালি কি কি চেঞ্জ ম্যানেজমেন্ট করতে হবে, চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসেস। চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে কয়েকটা আইটেম ছিল আমাদের। একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল,
এরপরে ছিল কন্ট্রোল অফ ভার্সন বা ভার্সন কন্ট্রোল, এরপরে শিডিউল মেইনটেনেন্স, একটা সঠিক সময়ে কোন সময়ে এটা মেইনটেনেন্সটা করা যায়, আর সিস্টেমে রেগুলারলি একটা আপডেট মেইনটেনেন্স করতে হয়, সিস্টেম আপডেট, সেটা ওখানে ডেভেলপমেন্ট করা। এরপরে সফটওয়্যার আপডেট অ্যান্ড প্যাচেস, রেগুলার আপডেট, টেস্টিং বিফোর ডেপ্লয়মেন্ট অ্যান্ড আফটার ডেপ্লয়মেন্ট, যে কোনো ক্ষেত্রেই টেস্টিং করা। এর পরেরটা ছিল আমাদের যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, স্টেক হোল্ডারদের সাথে আমরা কিভাবে এগ্রিমেন্ট করব। সেই ক্ষেত্রে ছিল কি এগ্রিমেন্টের জন্য আমাদের ডিফাইন করা কি কি আমাদের এগ্রিমেন্টের আন্ডারে নিয়ে আসতে হবে, এবং নিগোশিয়েট করে যেন বেস্ট পসিবল আউটকামটা এখান থেকে এনশিওর করা যায়, ইমপ্লিমেন্টেশন প্ল্যান এবং মনিটরিং এর সার্ভিস। তাহলে ওইখানে ছিল কি সার্ভিস এক্সপেকটেশন এবং সার্ভিস প্রোভাইডিং ম্যাট্রিক্স, কিভাবে তারা আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করবে, কত রিজনেবল টাইমের মধ্যে কিভাবে প্রপার সার্ভিসটা তারা দিতে পারে, আপ টাইম ডাউন টাইম কনসিডারেশন নিয়ে। এরপরে নেগোসিয়েশনের ক্ষেত্রে কি ছিল স্টেক হোল্ডারের অ্যালাইনমেন্ট এবং রিয়েলিস্টিক টার্গেট, এমন একটা টার্গেট নির্ধারণ করা যেন তারাও সম্ভাব্য ওই সময়টার মধ্যে প্রবলেম সলভ করতে পারে, সার্ভিস দিতে পারে, আবার আমার বিজনেসটাও আনইন্টারাপ্টেড মনে করি, বা ইন্টারাপশন হইলেও খুব বেশি হ্যাম্পার্ড না হয়। পরে কি ছিল ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং অফ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, কারণ আমরা এগ্রিমেন্ট করলাম কিন্তু কখনো আর মনিটরিং করি নাই, দেখা গেলো যে 3 মাসের মধ্যে প্রবলেম হয় নাই, কিন্তু মাঝে মাঝে এটা মনিটরিং করতে হবে ইমপ্লিমেন্টেশনের পরে, যে এগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তারপরে ছিল আমাদের পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ, ফাইনালটা ছিল কন্ডাক্ট পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউর ক্ষেত্রে আমরা কি জানলাম, যে সিস্টেম ইভালুয়েশন করা দরকার রেগুলার বেসিসে, সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে কিনা বা পারফরমেন্সটা সঠিক আছে কিনা। এরপরে এখান থেকে আমরা কি কি জানলাম, লেসন লার্ন ডকুমেন্টেড ওয়েতে, যেন পরবর্তীতে ফিউচার ইমপ্লিমেন্টেশনে এই ডকুমেন্টটা কাজ করতে পারে। এরপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কারণ ইন্ডাস্ট্রিতে তো ডেভেলপমেন্ট আসবে, সবসময় ইমপ্রুভমেন্ট হবে, সেই ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সফটওয়্যারেও বা আমাদের এনভায়রনমেন্টও আমরা ডিপ্লয় করতে পারি, ডেভেলপ করতে পারি। এই প্ল্যান থেকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে চেক করে যেতে হবে যে কখন কোনটা মার্কেটে অ্যাভেলেবল হইলো বা হয়েছে। তো আমরা ওভারঅল লার্নিং অবজেক্টিভ 2টাকে কভার করার চেষ্টা করেছি খুবই অল্প সময়ের মধ্যে। এইটার একটা বেসিক ব্যাপার আছে যে আমি আপনাদেরকে এইটা ডিটেলটা শেয়ার করলাম, নেক্সট দিন এইটা রিলেটেড আমরা কিছু এমসিকিউ পড়বো, এবং আপনাদের কাছ থেকেও আশা করবো যে আপনারা কিছু এমসিকিউ আমাদেরকে গাইডলাইন বা উপস্থাপন করে নিবেন। কেন নিবেন, কারণ হচ্ছে যে আমাদের যদি এমসিকিউ নেচারের প্রশ্ন হয়, নির্দিষ্ট সিলেবাসের বই নাই মানে ম্যানুয়াল নাই, আমাদের একটু বৃত্তের বাইরেও চিন্তা করতে হবে। আপনারা ওপেন সোর্সেও কিছু কিছু ক্ষেত্রে লেখাপড়া বা তথ্যগুলি জানার বোঝার চেষ্টা করবেন। ওপেন এইগুলো সোর্স বা আপনারা বলেন যে আমরা বুঝতে পারিনি প্লিজ। স্যার বুঝতে পারছি। স্যার আপনি যে বলেন ওপেন সোর্স থেকে আমরা পড়াশোনা করব, বাট স্যার রিগার্ডিং দিস ফ্যাক্ট মানে এই রকম আইটেম, এই আইটেম গুলোর জন্যই শুধুমাত্র ওপেন সোর্স থেকে আলোচনা করবো, তাই তো স্যার? নাকি জি হচ্ছে না, আরো বেশি? আমাদের যে লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে এখানে প্রত্যেকটা আইটেমকেই আমরা ওপেন সোর্সে খুঁজতে পারি। আমি ওকে। কি করেছি, আমি এইটার যে বেসিক পার্টটা, ধরেন আইটি তো একটা অনেক বড় বড় টপিক, বড় সাবজেক্ট। তো আমি চেষ্টা করেছি যে বেসিকটা আগে আমরা প্রথম দিনে শিখি, তাহলে হবে কি এই টপিকস গুলো দেখলে আমাদেরকে একদম অপরিচিত বা আমরা ভয় পেয়ে যাব না। অনেক ক্ষেত্রে কি হয় আইটি আমাদের মধ্যে একটা ভীতিও কাজ করে, আমি এটা জানি অনেকের ক্ষেত্রে এরকম শুনেছি, আপনারা হয়তো ভয় পান না ইনশাআল্লাহ। কিন্তু আমার নিজেরই এটা হচ্ছে যে আগে টপিকস গুলো আপনাদেরকে ক্লিয়ার করা, বেসিকটা গ্রো করুক, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আরো পড়তে পারবো। তাইলে এইগুলো যা জানলাম এইগুলো যদি আপনারা ওপেন সোর্সে পড়ালেখা করেন দেখবেন যে অনেক নলেজ পাওয়া যাবে, অনেক ইনফরমেশন গ্যাদার করা যাবে। আর আমরা যদি বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার থাকি, এমসিকিউ যেখান থেকেই করুক ইনশাল্লাহ হয়তো সঠিক উত্তরটা আমরা দিতেই পারবো। তো আজকে যারা ক্লাসে ছিলেন তাদের কাছ থেকে একটা দুইটা ফিডব্যাক নেই, যেহেতু আমার টার্গেটেড পড়ালেখা শেষ করে ফেলছি দ্রুত অল্প সময়ের মধ্যে। তো আমরা কি এই পদ্ধতিতে আইটি পড়লে ঠিক আছে, নাকি আমাদের পড়ালেখার পদ্ধতি অন্য কোনো সিস্টেম দরকার আছে, বা অন্য স্যাররা আপনাদেরকে কি পদ্ধতিতে পড়াচ্ছেন, স্যার একটু আপনার শিখে নেওয়া আর কি, আইডিয়া শেয়ার করা। স্যার তা পদ্ধতি ঠিক আমার আছে। ওকে স্যার, আমার কাছে মনে হয়েছে মানে পদ্ধতিটা ঠিক আছে, এবং আপনি যেটা হচ্ছে যে মানে সেকেন্ড টাইম যে সামারিটা করলেন স্যার, আমার কাছে মনে হচ্ছে এটাও খুব বেটার, মানে শর্ট টাইম সামারিটার করা, মানে আমাদের ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাচ্ছে। আর আরেকটা যদি বিষয় স্যার অ্যাড করার কথা বলি, মানে কিছু কোয়েশ্চেন বেস যদি
মানে প্রত্যেকটা পড়ার শেষে যদি কোশ্চেন বেস আকারে, যে লাইক এই টাইপের কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হইতে পারে, কিছু সিনারিও বেসড বা এই টাইপের কিছু, ওটা কোশ্চেন আকারে করলে স্যার মনে হয় যে আরেকটু বেটার হতে পারে স্যার। আমি স্যার, আপনি যেহেতু ফিডব্যাক চেয়েছেন স্যার, দ্যাটস ওয়াই স্যার আমি ভাবে বললাম। না, আদারওয়াইজ থ্যাংক ইউ স্যার। ফিডব্যাক নিলে সুবিধা কি হবে? ওই যে একটু আগে আমরা বললাম না, পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ, ডেভেলপমেন্টের তো শেষ নাই। ইয়েস স্যার। আপনাদের কাছ রাইট। থেকে আরো দুইটা পরামর্শ জানলে আমিও যদি এটা ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে হেল্প করতে পারি, এর আপনাদের জন্য একটা মানে বেটার অপরচুনিটি। ইয়েস স্যার। আর কারো কোনো ফিডব্যাক? স্যার সিস্টেমটা ঠিক আছে। ওই এটা আনাব ভাই বলেছে, স্যার তো নেক্সট ক্লাসে বলেছে যে আমাদের কোশ্চেন আনসার নিবে। আমি হ্যাঁ, সেটা করি। আমাদের তো 10টা ক্লাস থাকে, ধরেন আজকে 2টায় গেল, আমাদের আরো 8টা, মানে আরো 4 দিন সুযোগ আছে আমাদের ক্লাস নেওয়ার। হ্যাঁ, নেক্সট যেদিনই ক্লাস হবে আমাদের, আমি জানি না কবে হবে, কারণ আইটি ক্লাস টাস দেয়ও কম। যেদিন সুযোগ দিবে সেই দিন আমরা এই লার্নিং অবজেক্টিভ 2 এর উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আমি আগে থেকে বলে দিলাম। ওইটা শেষ হইলে পরে আমরা আরেকটা লার্নিং অবজেক্টিভ ধরবো, বা আরো 3-4টা লার্নিং অবজেক্টিভ ধরে একদিন থিওরি পড়বো। নেক্সট দিন যখন আবার সুযোগ পাবো আমরা ওই দিন আবার ওই থিওরিটার উপরে পরবর্তীতে এমসিকিউ পড়বো। এইভাবেই পড়ে যাই, কারণ আমি যদি হঠাৎ করে এমসিকিউ দেখাই আপনার কাছে এটা মুখস্থ করার মতো মনে হবে, কিন্তু আজকের এই টপিকস এর পরে যদি এমসিকিউ দেখাই আপনি কিছু পয়েন্ট রিলেট করতে পারবেন। হয়তো সবকিছু যদি ক্লিয়ার কারো নাও হয়, বাট তার মাথায় এই জিনিসগুলো রিলেট করবে যে হ্যাঁ এটার সঙ্গে ওটার একটা মিল আছে। জি স্যার। স্যার ওই আহনাব ভাই বলতে চেয়েছে যে ক্লাসের শেষে আপনি লেকচার সিনোপসিস যেটা পড়িয়েছেন ওই টপিকস এর উপরে যদি আমরা ক্লাস শেষেই শেষ করে ফেলি তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, ওইটাই উনি আশা করি এটা মিন করেছেন আর কি। একদম ঠিক আছে, যদি আমরা আজকেই পড়ে ফেলতে পারি। কিন্তু আমি আসলে আপনাদের কাছ থেকেও কিছু চাই, এই টপিকস গুলোর উপর আপনারাও কিছু প্রশ্ন টশ্ন আমার জন্য নিয়ে আসেন, বা জি আপনাদের জন্যই নিয়ে আসেন, তাইলে হবে কি, ধরেন আমরা এখানে হয়তো কতজন আছে এখন, 27, আমাকে বাদ দিলে 26 টিম মেম্বার। আমরা সবাই যদি 10টা করেও কোশ্চেন এখান থেকে কাভার করার চেষ্টা করি এক একটা এরিয়ায়, আমি নিশ্চিত যে সবার কোশ্চেন মিলবে না, কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন প্রশ্ন আসবে। তাইলে 10টা গুণ 27 মানে 270টা অপটিমিস্টিক কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর আমি তো আপনাদের জন্য আরো 50টা বা 60টা নিয়ে আসবো যেগুলো ইম্পর্টেন্ট মনে করি আমরা। তাহলে কি হবে, এই টপিকস গুলোর উপরে আমাদের একটা ধরেন র্যান্ডম হয়ে যাবে, প্রশিক্ষণ হয়ে যাবে। এই জন্য আমি একদিনে করতে চাই না। জি আপনাদের স্যার। কাছ থেকেও আমি কিছু চাই, আমিও কষ্ট করতে চাই, আপনারাও আমার হয়তো কেউ ছোট ভাই বা কেউ এরকম কলিগ, আপনারাও একটু কষ্ট করেন, তাইলে পড়ালেখাটা ইন্টারেক্টিভ হবে। আর না হলে যে বই কিনে আপনি নীলক্ষেত থেকে পড়তেই পারেন, নীলক্ষেতে কিন্তু এমসিকিউর বই পাওয়া যায়, কিনে ফেলতে পারেন, বা হয়তো অনেকের কাছে আছেও নিশ্চয়ই। জি স্যার। তো আমিও আশা করি আপনারা দুই একটা প্রশ্ন আমার জন্য পরবর্তী দিনে নিয়ে আসবেন, আমিও কিছু প্রশ্ন নিয়ে আসবো, তখন আমরা সবাই মিলে একটা ইন্টারেক্টিভ ডিসকাশন করব। এটাই হচ্ছে আমার টার্গেট। কারণ আপনারা যদি টপিকগুলো একটু পড়ে না আসেন, প্রশ্নগুলি দিলে কি হবে, মানে মনে হবে আমি পড়াইতেছি, আমি ওয়ান সাইড পড়াচ্ছি আর কি, আমি একাই পড়ায় যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন। বাট আপনাদের দিক থেকেও কিছু ফিডব্যাক যখন আসবে, তখন বাকি যারা কম কথা বলতেছে বা যারা বলতে সুযোগ পাচ্ছে না বা লজ্জায় বলতেছে না, তাদেরও উপকার হবে। জি স্যার। স্যার পরীক্ষা তো 16 তারিখ থেকে শুরু, আমরা কয়টা ক্লাস পাইতে পারি? আর ভাইয়া এটা তো আমার জন্য খুবই কঠিন প্রশ্ন। শেষ কিভাবে হবে? ক্লাস ডিস্ট্রিবিউশন তো হয় আসলে সেন্ট্রালি অন্য জায়গা থেকে, আমার কাছে না। তো আর আমাদের তো কন্টিনিউয়াস চলতেই থাকে, এটা রেগুলার ব্যাচ বা ওরকম ইফেক্টিভ কোচিং ক্লাস না, এটা রেগুলার ব্যাচ চলতেই থাকে। তো আগেও হয়তো ক্লাসের কিছু ম্যাটেরিয়াল আপনাদের কাছে আছে, আপনারা যদি এই সাবজেক্টে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে হয়তো 16 তারিখ মানে জুনের 16 তারিখ না, জি স্যার। জি হয়তো স্যার। আরো আরো 2টা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমার মনে হচ্ছে, আমি জানি না, 2টা বা 3টা হইতে পারে। যদি আগামী সপ্তাহে একটা দেয়, ঈদের পরে যদি একটা দেয়, এইভাবে হয়ে যেতে পারে আর কি। স্যার ঈদের পর তো আর বন্ধের পর তো পরীক্ষা। ও, বন্ধের পরেই 16 তারিখ? জি স্যার। তাহলে তো জি আগামী স্যার। সপ্তাহে যে কটা নেওয়া যায়, যদি 2টা দেয় তাহলে 2টাই দেখি। আমি একবার তাহলে স্যার মামুনের সাথে দুইটার কথা মধ্যে কি বলবো ইনশাল্লাহ। সিলেবাসটা কভার করা যাবে স্যার? আমি দেখি মামুনের সাথে কথা বলবো যে কি করা যায়, যদি স্কোপ থাকে তাহলে আগামী সপ্তাহে 2 দিন দিতে বলবো আর কি। আর দুইটা ক্লাসের মধ্যে যদি মানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যদি আগামী 2টা ক্লাসে সুযোগ পাই, মানে 2টা মানে হচ্ছে 4টা তাই না, জি 2টা স্যার। 2টা 4টা, 4টা হইলে সিলেবাসের আমি ধরেন দাদা তো নিশ্চয়ই একটা এরিয়া কভার করছে, বাকিটুকু আমি এরকম ধরেন ওভারভিউ করে দিতে পারবো ইনশাল্লাহ।
স্যার এভাবে হলেই স্যার আমরা একটা নিজেরা তো সেলফ স্টাডি করতেই পারবো স্যার, বাট একেবারেই অজানা অবস্থা সেলফ স্টাডি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। লাইক যেমন স্যার আজকে আপনি ধারণা দিলেন, এখন হয়তো বা একটা আগ্রহ তৈরি হচ্ছে যে না ফাইন, আমি এখন একটু স্টাডি করলে আমি যেগুলো স্টাডি করতেছি ওগুলোর সাথে স্যারের পড়াগুলো হচ্ছে আমি মিলাইতে পারবো, যে না স্যার এটা বলছে দেন এটাকে আমি আরেকটু মানে ডেভেলপ করলাম আমার জি নলেজটা। জি তো জি জি। এইরকম। আর এর মধ্যে যদি অভিজিৎ দাদার ক্লাস পরে ওনাকেও আপনারা বললেন, তাহলে উনি লার্নিং অবজেক্টিভ ধরে যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, তাহলে আপনাদের কনফিডেন্টটা আরেকটু হয়তো গ্রো করবে আমার মনে হয়, আইডিয়া আমি জানি না। জি স্যার, অবশ্যই স্যার। কারণ অনেক সময় হয় কি, সিলেবাস কভার করতে পারছি কি পারি না, এর একটা শঙ্কা থাকে, ভয় থাকে। জি স্যার। ঠিক আছে, আমিও দাদার সাথে কথা বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ, তাহলে আমরা আজকে শেষ করি, আপনারা রেস্ট নেন। আমাদের তো পড়ালেখা কম, মার্কসও কম, 50 মার্ক, এত স্যার চিন্তা করে কি স্যার হবে। আরেকটা কথা স্যার, আপনার কাছে বর্তমান যেই সিনopসিসটা দেখতেছি এটা কি স্যার? এটা সিনোপসিস না, এটা সিলেবাস। আচ্ছা সিলেবাস তো স্যার, আহ, আমাদের কাছে যে বইটা আছে এটা তেমন নাই স্যার সম্ভবত। এটা কি এটা একটু চেক আপনাদেরকে করতে? মেইলে মেইলে দিয়ে দিয়েছে, দেখেন, নাহলে আমি দিয়ে দিব না। ও সরি স্যার, আমি হয়তো খেয়াল করিনি স্যার। হুম আর হুম স্যার হুম। আইসিবি ওয়েবসাইটে আছে স্যার। হ্যাঁ, ওয়েবসাইটে আছে, আপনাদেরকে মেইলে দিয়েছে। আর ওকে আমি ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আমি কালেক্ট করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আজকে যে টপিকসটা পড়িয়েছি ওইটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ স্যার।